তো আমরা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, বিভিন্ন ব্যাচে, বিভিন্ন ভাবে। তো আজকের এটা কোনো ক্লাস নয়, আজকে আমাদের একটা সেমিনার টাইপের হবে। এবং আজকের এই সেমিনারে আমাদের যারা শিক্ষার্থী বা শিক্ষার্থী তারা বলবেন, আর বাকিরা আমরা শুনবো। তো কতগুলো টপিক দেওয়া ছিল, সেই টপিকের উপরেই আজকে ডিসকাশন হবে। এবং সেই যারা বলবেন, এবং তারা প্রত্যেকেই একটা সার্টিফিকেশন পাবেন। সেটা হচ্ছে জ্যোতিষ মার্তণ্ড। এটা আপাতত অনলাইনে দিয়ে দেওয়া হবে, একদম নগদ, সময় নষ্ট না করে এক্ষুনি এক্ষুনি গ্রুপে বলা শেষ হবে আর সার্টিফিকেট পৌঁছে যাবে। আর আমাদের টপিক গুলো আমি একটুখানি বলে দিই, টপিক গুলোকে একটু খুঁজে বার করতে হবে। হ্যাঁ, পেয়েছি। যে টপিক গুলো ছিল তার মধ্যে ছিল গ্রহণ। গ্রহণ মানে গ্রহণ যোগ এবং তার ইম্প্যাক্ট ছিল, শনির শুভ প্রভাব, বিভিন্ন রাশিতে মাঙ্গলিক যোগ, উপচয় স্থানে রাহুর প্রভাব, উচ্চ শিক্ষায় বুধের প্রভাব, ভাগ্যস্থানে বৃহস্পতি এবং তার কুফল। আহ খোঁজা টপিক ছিল না, কিন্তু টপিক গুলো খুব কঠিন কঠিন টপিক ছিল। চন্দ্র শনি বীজ যোগ আর পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে যে কোনো একটি। আমরা মোটামুটি যে টপিক গুলো পেয়েছি, যেগুলোর মধ্যে আমরা কিছু ডিসকাশন পাবো, তার মধ্যে পঞ্চ মহাপুরুষ যোগ পাবো, মাঙ্গলিক দোষ বা বিভিন্ন রাশিতে মাঙ্গলিক যোগ এটা আমরা পাবো, বীজ যোগ, শনি চন্দ্র বীজ যোগ এটা আমরা পাবো, ম্যালিফিক এফেক্টস অফ গুরু, ভাগ্যস্থানে বৃহস্পতি এবং তার কুপ্রভাব এটা পাবো, শনির হ্যাঁ, আর শনির শুভ প্রভাব এটা রয়েছে, গুড এফেক্টস অফ শনি। আর রয়েছে আমাদের পার্থ বলবে একটা মহাপুরুষ যোগের ওপরে, সেটা হচ্ছে রোচক যোগ। অনুপম মুখার্জির টপিক এখনো পাইনি। আর এদিকে হচ্ছে রাজ চক্রবর্তী, সেও হচ্ছে শনির শুভ প্রভাব নিয়ে বলবে। তো তাহলে আমরা 8টা বেজেছে, আর দেরি না করে আমরা শুরু করে দিই। আমাদের ফার্স্ট পার্টিসিপেন্ট রাখি ম্যাডাম আছেন? হ্যাঁ স্যার, আছি। তাহলে একটা কথা বলার সময় কিন্তু আমাদেরকে ক্যামেরা অন করে বলতে হবে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা বলবো, ক্যামেরাটা না করে বলি না স্যার, এমনিই থাকি। ক্যামেরাটা অন করে বলাটাই উচিত। তো যাই হোক, যদি সমস্যা থাকে কিছু, তাহলে ক্যামেরা, ক্যামেরা কোনো সমস্যা নেই। তো তাহলে হচ্ছে আমরা শুরু করি। আজকে আমাদের লোকজনও অনেক রয়েছেন। তাহলে প্রথম আমাদের পার্টিসিপেন্ট হচ্ছে রাখি ম্যাডাম। 223 ব্যাচের আজকে একটা ওপেন সেমিনার বা সেশন টাইপের চলছে, বাকিরাও তার মধ্যে আছেন। তাহলে রাখি ম্যাডাম এবার বলবেন। হ্যাঁ স্যার, আমি আজকে পঞ্চ মহাপুরুষ যোগ নিয়ে বলবো। ফার্স্টে বলি, যোগ ঠিক কেন কিভাবে হয়। 5টি বিশেষ গ্রহের বিশেষ অবস্থানের জন্য যে যোগের সৃষ্টি হয় সেটাকে একত্রে আমরা বলছি পঞ্চ মহাপুরুষ যোগ। এই যোগের জন্য যে কোনো একটি যোগ যদি কোনো জন্মকুণ্ডলীতে আমরা দেখতে পাই, তাহলে জাতিক বা জাতক বা জাতিকা তার ঈপ্সিত অনেক কিছুই খুব সহজে প্রাপ্ত হতে পারে বা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এদের মধ্যে দেখা যায়। এই যোগগুলোর নাম হচ্ছে রোচক যোগ, ভদ্রযোগ, হংসযোগ, মালব্য যোগ আর শশযোগ। রোচক যোগ কি না, মঙ্গল গ্রহের বিশেষ অবস্থানের জন্য যে যোগ তৈরি হচ্ছে সেটাকে বলছে রোচক যোগ। সেরম ভাবে বুধ গ্রহের বিশেষ অবস্থানের জন্য যে যোগ তৈরি হচ্ছে তাকে বলছে ভদ্র যোগ। বৃহস্পতি গ্রহের বিশেষ অবস্থানের জন্য যে যোগ তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে হংস যোগ। সেরম ভাবে মালব্য যোগ হচ্ছে শুক্র গ্রহের বিশেষ অবস্থানের জন্য সৃষ্ট, এবং শশযোগ হচ্ছে শনি গ্রহের বিশেষ অবস্থানের জন্য যুক্ত। এই যোগ তৈরি হয়। এবার বলি যে এই যোগটা কিভাবে হয় না, এই গ্রহগুলি তাদের স্বরাশিতে অথবা উচ্চ ক্ষেত্রে যদি লগ্ন সাপেক্ষে কেন্দ্র বা কোণে থাকে, মানে 1, 4, 7, 10 বা 1, 5, 9 থাকে, তাহলে এই বিশেষ যোগগুলি সৃষ্টি হয়। তারপর বলছি যে রোচক যোগ। রোচক যোগ কাকে বলছে না, মঙ্গল গ্রহ যদি মেষ, বৃশ্চিক বা মকরে থেকে
লগ্ন সাপেক্ষে কেন্দ্র বা কোণে থাকে, তাহলে এই রোচক যোগ সৃষ্টি হচ্ছে। এই রোচক যোগের যে জাতক বা জাতিকা, তাদের স্বভাবটা হয় কিরকম না, এরা সাহসী হয়, আত্মপ্রত্যয়ী হয়, আজ্ঞাকারী হয়, বিশেষ ধৈর্য বা ক্ষমতার অধিকারী হয়, আর একটু রাজকীয় স্বভাবের হয়। মানে মঙ্গলের যে বিশেষ বিশেষ গুণগুলো থাকে সেগুলো সাধারণত এদের মধ্যে দেখা যায়। এরা কিরকম প্রফেশনে থাকে? এরা আর্মি অফিসার হতে পারে, বড় সার্জন হতে পারে, খেলোয়াড় হতে পারেন, রাজনীতিবিদ হতে পারেন। আচ্ছা, আর বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আর বিখ্যাত ক্রিকেটার শ্রী কপিল দেবের জন্মকুণ্ডলীতে আমরা এই ধরনের যোগ দেখতে পেয়ে থাকি। এরপর হচ্ছে ভদ্রযোগ। ভদ্রযোগ হচ্ছে বুধ গ্রহের বিশেষ অবস্থানের জন্য তৈরি হচ্ছে। বুধ গ্রহ কিরম ভাবে থাকছে না, মিথুনে বা কন্যাতে যদি বুধ গ্রহ থাকে এবং লগ্ন সাপেক্ষে সেরম ভাবেই মানে কেন্দ্র বা কোণে থেকে থাকে, তাহলে ভদ্রযোগের সৃষ্টি হচ্ছে। এই ভদ্রযোগের জাতক বা জাতিকা কিরকম স্বভাবের হয়? এরা বুদ্ধিদীপ্ত হয়, মেধাবী হয়, ক্যালকুলেটিভ হয়, এরা খুব পরিকল্পনা করে কাজ করতে পারে, সুন্দর কথা বলতে পারে, সুন্দর কথার মাধ্যমে এরা লোককে কনভিন্স করতে ভালো পারে, ভালো অনুকরণ করতে পারে, এদের গলার স্বর খুব সুন্দর হয়। এদের মধ্যে গায়ক গায়িকা, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, আইটি প্রফেশনাল, শিক্ষক, পলিটিশিয়ান, এই ধরনের মানে প্রফেশন দেখতে পাওয়া যায়। আর বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে শ্রীমতী লতা মঙ্গেশকর জি আর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জির কুণ্ডলিতে এই যোগ আমরা দেখতে পেয়ে থাকি। এবার আসছে হংসযোগ। হংসযোগ হচ্ছে বৃহস্পতি ধনু, মীন বা কর্কটের থেকে লগ্ন সাপেক্ষে কোন বা কেন্দ্রে অবস্থান করলে হংসযোগের সৃষ্টি হচ্ছে। হংসযোগের জাতক বা জাতিকা বিদ্বান, বুদ্ধিমান, একটু সফট হার্টেড হয়, স্পিরিচুয়ালিজম থাকে এদের মধ্যে, আর এরা ভীষণ মানুষের উপকার করতে ভালোবাসে। আর এদের মধ্যে প্রফেশন দেখতে পাওয়া যায় ব্যাংক কর্মী, ফিনান্স অ্যাডভাইসার, বা একটু ফিনান্স মিনিস্টারের সঙ্গে যুক্ত কাজ, এইসব কাজ এরা ভালো করতে পারেন। আর শ্রী এপিজে আব্দুল কালাম এবং আমাদের পণ্ডিত শ্রী রবিশঙ্করজির জন্ম ছকে এই যোগ দেখতে পাওয়া যায়। এরপর হচ্ছে মালব্য যোগ। বৃষ, তুলা, মীনে যদি শুক্র গ্রহ থাকে এবং সেটা যদি কেন্দ্র এবং কোণে থাকে, তাহলে এই মালব্য যোগের সৃষ্টি হয়। মালব্য যোগের লোক খুব শৌখিন হয়, দেখতে অ্যাট্রাকটিভ হয়, জ্ঞানী হয়, বিলাসী হয়, এরা প্রচুর ধন সম্পত্তির অধিকারী হয়। আর এরা নিজেদের ধন সম্পত্তি আর এরা নিজেদের ধন সম্পত্তি আর জ্ঞানের মাধ্যমে অনেক কিছু প্রাপ্ত হতে পারে। বিনোদন জগতের সঙ্গে এরা সাধারণত যুক্ত থাকে। আর আমাদের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহেরু এবং অভিনেতা, বিশিষ্ট অভিনেতা শ্রী রাজ কাপুর, এদের জন্মকুণ্ডলিতে এই যোগ দেখতে পাওয়া যায়। শেষ যোগ হচ্ছে শশ যোগ। শশ যোগ হচ্ছে শনি গ্রহ যদি মকর কুম্ভ মকর কুম্ভ অথবা তুলাতে অবস্থান করে কেন্দ্র কোণে অবস্থান করে, তাহলে এই শশ যোগের সৃষ্টি হয়। এই শশ যোগের জাতক কিরকম হয়? প্রচন্ড পরিশ্রমী হয়, এরাও খুব জ্ঞানী হয়, প্রচন্ড সাংগঠনিক ক্ষমতা থাকে। আর আরেকটা জিনিস থাকে যে বাস্তবিক ক্ষেত্রে এই যোগ জাতককে অনেক ব্যবহারিক ও জ্ঞানী করে তোলে। এদের প্রফেশন কিরম হয়? এরা সিও হয়, বড় কন্ট্রাক্টর হতে পারে, পলিটিশিয়ান হতে পারে, ফরেস্ট অফিসার হতে পারে, এগ্রিকালচারের সঙ্গে এরা যুক্ত থাকতে পারে। এদের দুজন বিশিষ্ট ব্যক্তি যাদের জন্মছকে এই যোগ দেখতে পাওয়া যায়, তারা হচ্ছে মিস্টার বারাক ওবামা আর মিস্টার শাহরুখ খান। এইটুকুই স্যার, এর বেশি আর জানি না। থ্যাংক ইউ। খুবই দ্রুত ঝড়ের গতিতে আমরা একটা বক্তব্য শুনে ফেললাম। তো বেসিক্যালি পঞ্চ মহাপুরুষ যোগ যেটা নিয়ে রাখি ম্যাডাম বললেন, সেটা হচ্ছে আহ বুধ, শুক্র, শনি, বৃহস্পতি, মঙ্গল, এরা যদি বলবান হয়ে আমাদের কোন বা কেন্দ্রে থাকে, সেই ক্ষেত্রে আমাদের কিছু বাড়তি শক্তি প্রদান করে থাকে। তো এই বাড়তি শক্তি প্রদান করা, এই বাড়তি শক্তি আমাদেরকে বিখ্যাত করে তোলে, আমাদেরকে পলিটিক্স এর দিকে ডেভেলপ করে তোলে। এই যাদেরকে আমরা দেখতে পাই যে বেশ ভালো জায়গায় রয়েছেন, তাদের মধ্যে খুব অ্যাক্টিভ একটা যোগ হচ্ছে পঞ্চ মহাপুরুষ যোগ। এবার যদি আপনারা কারোর কুণ্ডলিতে একটু হিসাব করেন, জেনারেলি উচ্চ স্থান,
স্বক্ষেত্র। তাহলে প্রত্যেকটা গ্রহর দুটো স্বক্ষেত্র আছে, অ্যাভারেজ। আর উচ্চ স্থান হচ্ছে গিয়ে একটা। তো তিনটে ঘরে, তিনটে ঘরের মধ্যে থেকে এই যোগ সৃষ্টি করতে পারে। তাই বলবান লোকেদের ক্ষেত্রে, পাওয়ারফুল লোকেদের ক্ষেত্রে এই যোগটা দেখতে পাওয়া যায়। তো এই যোগের কখনো কখনো ফল ভীষণ বেড়ে যায়, আবার কখনো কখনো ফল কমে যেতে দেখতে পাওয়া যায়। কিরকম ব্যাপারটা, একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরুন কোনো একজন জাতক, আমরা এই ধরুন কোনো একজন জাতক, তো এই জাতকের জন্মকুণ্ডলিতে যদি দেখতে পাওয়া যায় লগ্ন ভীষণ স্ট্রং, এবং তার মধ্যে একটা পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে একটা হয়েছে। প্রত্যেকটা যোগ গ্রহের কারকত্ব অনুযায়ী ফল দেয়। হতেই পারে বৃহস্পতি, সেই জ্ঞান বৃদ্ধির দিকে আমাদেরকে সাপোর্ট দেবে। হতেই পারে সেটা বুধ, শিক্ষা, বুদ্ধি, বাণিজ্য, বাক্য ইত্যাদির ক্ষেত্রে সাপোর্ট দেবে। শনি ধৈর্য, পরিশ্রম, লেবার, খাটনি, জনসংযোগ, এগুলোকে স্ট্রং করে দেয়। এবং তার ফলে এই পঞ্চ মহাপুরুষরা আমাদেরকে স্ট্রেংথ দেয়। মঙ্গল প্রচন্ড শরীর স্ট্রং, খুবই লড়াকু মানসিকতা, এবং যে কোনো বাধা বিপত্তি সে অতিক্রম করতে পারে। এই কোয়ালিটি গুলো তৈরি হয়, ইফেক্টিভ ভাবে তৈরি হয়। তো সেইটা হচ্ছে কি আমাদের পঞ্চ মহাপুরুষ যোগ। এবং এই পঞ্চ মহাপুরুষ যোগে আমরা যথেষ্ট শক্তিশালী জায়গায় পৌঁছতে পারি। আচ্ছা, এই আহ এখানে যারা বলবেন আজকে, তারা হচ্ছে একদম নতুন বক্তা। তো আমরা এখানে হচ্ছে কোশ্চেন আমাদের গ্রুপে করব। এদের কোশ্চেনের উত্তরটা আমি, আপনারা আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা প্রশ্ন করে রাখুন। সেই গ্রুপে আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আপনাদের যে পিন্টু বাবুর গ্রুপ হচ্ছে 225, আপনি 225 নম্বর গ্রুপে কোশ্চেনটা লিখে দিন, আমরা উত্তর দেব। এবং আজকে যারা বলবেন, আপনারাও কিছুদিন পরে বলবেন, তো আজকে যারা বলবেন তারা হচ্ছে কি সেই কোশ্চেনের উত্তর দেওয়া, সেই লেভেলটাতে দেওয়াটা একটু টাফ। যদি চান অবশ্যই কোশ্চেনের উত্তর দিতে পারে, কিন্তু যদি না চান, এই ক্ষেত্রে কোশ্চেনের উত্তর দিয়ে আমরা কাউকে জরাজীর্ণ করার দিকে যাবো না আজকে। আচ্ছা, রাখি ম্যাডামের জন্য একটা সবাই মিলে হাততালি, জোরে জোরে। রাখি ম্যাডামকে এখন আমরা জ্যোতিষ মার্তণ্ড সার্টিফিকেটে সম্মানিত করছি। কংগ্রাচুলেশন ম্যাম। কনগ্রাচুলেশন রাখি। খুব সুন্দর বলেছে। কনগ্রেচুলেশন ম্যাম। এটা কনগ্রাচুলেশন হচ্ছে ম্যাম। তো অনলাইন সার্টিফিকেশন, তো কিভাবে হয় থ্যাংক সার্টিফিকেশন? ইউ টু এভরিওয়ান। একটু তাড়াতাড়ি বললাম, তাই 10 মিনিটে বলতে হবে, তো এই জন্য একটু ফাস্ট বলেছি। এইটা হচ্ছে কি সার্টিফিকেশন হচ্ছে। যে ফার্স্ট সার্টিফিকেট পাবে সে খাওয়াবে। হ্যাঁ, এমনিও খাওয়াবো, কোনো অসুবিধা নেই, চলে আসবি। না না, চলে অনলাইনে তো আসা আবার খাওয়ানো কি? যাবে না, অনলাইনে খাওয়াবো কি করে? সার্টিফিকেট সামনাসামনি হতে অনলাইনে হবে তো। অনুষ্ঠান হচ্ছে, তাহলে তো অনলাইনে সবার তাহলে তো অ্যাড্রেসে সুইগি দিয়ে ডেলিভারি করে দেওয়া হবে। প্রত্যেকের অ্যাড্রেসে করতে হবে। হ্যাঁ, সুইগির এটা, মাধ্যমে। না এটা হয় না। তাহলে একত্রিত ম্যাডাম হতে হবে, আমার খাওয়াতে কোনো অসুবিধা নেই। ম্যাডাম গ্রুপে ছবি দিয়ে দেবেন, আমরা খেয়ে নেবো। না না, আমি এরকম খাওয়াতে বিশ্বাসী নই, আমি একদম না খাওয়াতে না, আমরা ভালোবাসি। একদিন সবাই মিট করে খাবো। হ্যাঁ, আমরা মিট করে খাবো। সব যারা যারা একদম একদম। সার্টিফিকেট পাবো তারা প্রত্যেকেই খাবো, অসুবিধে কি আছে? আচ্ছা, সার্টিফিকেট আমাদের গ্রুপে চলে গেছে। তো এরপরে আমাদের বক্তব্য আমাদের রয়েছে শেখর মুখার্জি। শেখর মুখার্জি বক্তব্যের বিষয় হচ্ছে মাঙ্গলিক দোষ, বিভিন্ন রাশিতে মাঙ্গলিক দোষ। আমাদের সময়ের এই টপিকটা অনেক বড় টপিক, তো কিন্তু যদি হচ্ছে কি আমাদের 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, তাই অল্প অল্প করেই বলতে হবে। তো শেখর আছেন? শেখর মুখার্জিকে আমরা তো দেখতে পাচ্ছি না। শেখর বাবু আছেন? বুঝতে পারা যাচ্ছে না। স্যার শেখর বাবুর একটা দুর্ঘটনা ঘটেছে, ওই জন্য বললো একটু বাদে অ্যাড হবে, ও কেউ মারা গেছে, আমাকে ফোন করলো আচ্ছা, যে ঠিক আছে, স্যারকে বলে দাও যে একটু। ঠিক ঠিক ঠিক, কোনো আমি একটু অসুবিধা নেই, বলতে ধীরে চাই সুস্থে নয়। আপনার। এরপরে হচ্ছেন মহুয়া রায়চৌধুরী। ওনার আমি টপিক আপনার হচ্ছে নতুন স্টুডেন্ট, busy। আমি একটু বলতে চাই আপনাকে। স্যার, আমি আমি একটু নতুন স্টুডেন্ট, আপনাকে বলতে চাই এই মাঙ্গলিক যোগের ব্যাপারে, যদি আপনি শুনতে ইচ্ছুক থাকেন। মানে এখন? হ্যাঁ, এখন। না না, এখন তো বলা যাবে না, এখন মহুয়া রায়চৌধুরীর স্পিচ রয়েছে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা হ্যাঁ কমপ্লিট হোক, তারপরে আমরা শুনবো। তো পরপর এটা চলবে, পরপর স্পিচ আছে। মহুয়া রায় চৌধুরী আছেন? হ্যাঁ আছি স্যার, বলবো? হ্যাঁ বলবেন, কিন্তু এটা কিন্তু একটু ক্যামেরা অন করে বলতে হবে। আচ্ছা, আচ্ছা। ক্যামেরা অন। আচ্ছা। মহুয়া ম্যাডামের টপিক হচ্ছে বীজযোগ। হুম। তো বীজযোগ সম্পর্কে আমরা সবাই একটু জানবো। আহ তাহলে মহুয়া ম্যাডাম শুরু করুন, বীজযোগ। কুণ্ডলিতে যদি চন্দ্র এবং শনি একে অপরের দৃষ্টিতে আসে অথবা দুটি বানায়, তখন একে বীজযোগ বলে। হুম। এই যোগকে অশুভই মানা হয়ে থাকে। এই যোগ থেকে জীবনে উদাসীনতা, নিরাশা, চিন্তা, একাকিত্ব ইত্যাদি সমস্যা আসতে পারে। এছাড়াও যে জাতকের এই বীজযোগ থাকে তার মায়েরও কিছু সমস্যা হতে পারে, শারীরিক মানসিক সমস্যা হতে পারে। চন্দ্রকে আমরা অমৃত মানি এবং শনির দৃষ্টি অমৃত রসকে বিষে পরিণত করে। এই যোগ থেকে অপমানিত হওয়ার সম্ভাবনা থাকে এবং বারবার বিশ্বাসঘাতকতার সম্মুখীন হওয়ার সম্ভাবনাও থাকে। যদি চন্দ্র এবং শনির মধ্যে 12 ডিগ্রির অন্তর হয় তাহলে এই যোগ হয় না। সিংহ ও ধনু লগ্নের জাতকদের এই যোগ বিশেষভাবে প্রভাবিত করে। এই যোগ শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে এবং রিলেশনশিপেও তিক্ততা নিয়ে আসে। কিন্তু এই যোগের কিছু ভালো জিনিস আছে। এই যোগে ব্যক্তি ভীষণ প্র্যাকটিক্যাল হয় এবং আধ্যাত্মিকতার উপর ডেভেলপ করতে পারে। কর্মের প্রতি প্রচন্ড ডেডিকেশন থাকে। জাতক যদি কোনো কাজ করব মনে করে সেটাতে সফলতা পাবেই এবং কোনো রকম অসুবিধাই জাতককে সেই কাজ থেকে বিরত করতে পারে না। এদের মনের ওপর কন্ট্রোল থাকে খুব ভালো, ডিসিপ্লিন থাকে এবং ভালোবাসার প্রকাশ থাকে না। জাতক নিজেকে নিজের লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারে যে কোনো পরিস্থিতিতে। আবার এই জাতকদের শনি চন্দ্রের মুভমেন্টের ওপর গুরুত্ব দিতে হবে। শনি এবং চন্দ্র যদি পরস্পরের দিকে অগ্রসর হয় দেখতে পাওয়া যায়, তাহলে শনি বক্রী অবস্থায় এবং চন্দ্র মার্গী অবস্থায় শনির থেকে কম ডিগ্রিতে রয়েছে, তাহলে এই সময় চন্দ্র শনির দিকে অগ্রসর হচ্ছে, তাহলে শনির নেগেটিভ প্রভাব বাড়তে দেখা যাবে, জাতকের সমস্যা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। একই সময়ে জাতকের মধ্যে শনি চন্দ্র যোগের পজিটিভ ইম্প্যাক্ট কমতে দেখতে পাওয়া যাবে, জাতক পথভ্রষ্ট হতে পারে। স্যার এইটুকুই। আমাদের তো সময় একদম কম হলো, 5 মিনিট মাত্র। এই যে টপিক গুলো আমি দিয়েছি, এগুলো হচ্ছে খুব বিগ টপিক। মানে এক একটা টপিকের ওপরে মোটামুটি আমরা দিন বলে দিতে পারবো, 12 ঘন্টা টানা বলে দেওয়া যায় এর এক একটা টপিকের ওপরে। তো আমাদের এই টপিক গুলো হচ্ছে গিয়ে খুব সলিড টপিক। আর আহ যেটা হচ্ছে গিয়ে ঘটনা, মানে একটু আমাদের কিন্তু পড়াশুনো বাড়াতে হবে। কারণ আমাদের পড়াটা না মুখস্থ হয়ে গেছে। তো আমরা মুখস্থ নয়, আমরা আমাদের অনুভূতিকে সামনে নিয়ে আসবার চেষ্টা করব। আমাদের প্রত্যেককেই এটা আনতে হবে। যদি আনতে পারি তাহলে আমরা অ্যাস্ট্রোলজার হতে পারবো। আর যদি আমরা আনতে না পারি তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে সমূহ সমস্যার সৃষ্টি হবে। এবং অ্যাস্ট্রোলজারদের যে কি কঠিন কঠিন পরীক্ষার সামনে উপস্থিত হতে হয়, সেটা হচ্ছে কি আপনারা যখন পাঠে নামবেন পুরো দমে তখন বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমাদের অনুভূতিটাকে আরেকটু জাগ্রত করতে হবে। যেমন শনি চন্দ্র আমরা বীজযোগ নিয়ে পড়লাম। তো শনি চন্দ্রের ডিগ্রি কতটা ডিগ্রির মধ্যে বা কোন লেভেলের মধ্যে আসলে আমরা এটাকে আরেকটু পাওয়ারফুল বলতে পারি। শনিদেব হচ্ছে গিয়ে তুঙ্গ ক্ষেত্রে থাকলে কেমন প্রভাব বিস্তার করে। যেমন শনিদেব যদি তুঙ্গ ক্ষেত্রে থাকে, অর্থাৎ তুলা রাশিতে যদি বীজযোগ হয়, এটার কিন্তু প্রচুর শুভ ফল থাকে। যেমন কারণ হচ্ছে গিয়ে তুলার জন্য শনি হচ্ছে যোগ কারক গ্রহ, আর চন্দ্র হচ্ছে দশমপতি। তাই দশমপতি চতুর্থ পঞ্চমপতি যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে
যদি তুলার ক্ষেত্রে বীজযোগ থাকে, জাতকের তো ডিপ্রেশন হবেই, ঠান্ডা লাগার টেন্ডেন্সি হবেই, স্কিনের প্রবলেম এটাও হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই জাতক বাড়ির কাছে একটা চাকরি পাওয়ার সম্ভাবনা সেইটা বাড়বে, সিস্টেমেটিক লাইফ লিড করার টেন্ডেন্সি সেটা এই জাতকের ক্ষেত্রে বাড়বে। তো এইরকম আমরা বিভিন্ন জায়গায় ব্যাখ্যা নিয়ে পড়াশুনো করতে পারি। আবার যদি শনিচন্দ্র বীজযোগ তুলাতেই হয়েছে, কিন্তু হয়েছে কর্কটের জন্য, এই ক্ষেত্রে এটা কিন্তু খুবই সমস্যা সৃষ্টি করতে পারবে। কারণ কর্কট লগ্নের জন্য শনি হচ্ছে মারক গ্রহ, প্রবল মারক গ্রহ, সপ্তমপতি অষ্টমপতি। সে যখন চন্দ্রের সঙ্গে চতুর্থ ভাবে গিয়ে বসছে, তখন কিন্তু সেটা সমস্যা সৃষ্টি করছে। আমাদের এই ব্যাচে, আপনাদের ব্যাচে নক্ষত্র নিয়ে পড়াশোনাও হয়েছে, অনেকটাই হয়েছে। তো আমাদের কিন্তু খাটতে হবে, আমরা প্রচুর পড়াশোনা করে ফেলেছি। যাই হোক না কেন, তো আমাদের এবার আবার হচ্ছে গিয়ে সার্টিফিকেশনের পালা। তো এইবার আমরা সার্টিফিকেশন করব মহুয়া ম্যাডামকে, আর সবাই জোরে জোরে হাততালি দিতে হবে। কংগ্রাচুলেশন মহুয়া ম্যাডাম। ভেরি ভেরি কংগ্রাচুলেশন মহুয়া। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন মহুয়া ম্যাডাম। সবাইকে অনেক ভালোবাসা। যে সার্টিফিকেশন চলে এসছে, জ্যোতিষ মার্তণ্ড, এটা উম, টুকটাক ছোটখাটো ভুল থাকতে পারে, বাট ওগুলো নিয়ে আমাদের ওয়ারিড হওয়ার কিছু নেই। যখন আমরা সার্টিফিকেটের হার্ড কপি পাবো, তখন হচ্ছে কি এটা একদম ঠিকঠাক করে দেওয়া হবে। স্যার স্যার একটা মার্তণ্ড কথা মানে বলবো? কি? হ্যাঁ বলুন। স্যার ওইটাই জিজ্ঞাসা করছিলাম যে মার্তণ্ড মানে কি? উত্তর মানে সূর্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। মানে জ্যোতিষ মার্তণ্ড হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে হচ্ছে গিয়ে মানে আহ অত্যন্ত দ্যুতিশীল একটা ব্যাপার, যেখানে প্রচন্ড দ্যুতি দীপ্তি এই সমস্ত রয়েছে। এরকম একটা ব্যাপার হচ্ছে জ্যোতিষ মার্তণ্ড। স্যার, কোনো বিখ্যাত লোকের কি বীজযোগ আছে, এরকম কি আছে এক্ষুনি এক্ষুনি আমার মনে নেই, কিন্তু এই যুগ খুব এফেক্টিভ যুগ। কারণ হচ্ছে কি এই যুগে শনিচন্দ্র যখন থাকে, তখন প্রচুর ধৈর্য, এই ব্যাপারটা আমাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। প্রচন্ড ধৈর্য, লেগে থাকার প্রবণতা। ঠিক স্যার। স্যার শনি মঙ্গল বীজযোগও তো একটা হয় স্যার, শনি মঙ্গল বীজযোগ হয়। ওটা একটু বলুন না স্যার। শনি মঙ্গল বীজযোগের ক্ষেত্রে প্রচুর অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি আমরা দেখতে পাই, তাই জন্য এটা সত্যি সত্যি বীজযোগ। এবার শনি মঙ্গল বীজযোগের ক্ষেত্রে শনির ধৈর্য আর মঙ্গলের চেষ্টা প্রয়াস, এইটা হচ্ছে গিয়ে ভীষণ পাওয়ারফুল একটা স্ট্রেংথ ক্রিয়েট করে। তো এই পাওয়ারফুল স্ট্রেংথটা যখন আমরা দেখতে পাই, যখন এটা আর কি আমরা দেখি যে এটা হয়েছে, তখন সেইখানে যত প্রচুর প্রচুর উন্নতি করতে পারে। স্যার চন্দ্র কেতুরও তো বীজ যোগ হয়। চন্দ্রকেতু যোগটাকে না অ্যাকচুয়ালি বীজ যোগ বলা হয় না। তখন শনি মঙ্গল, শনি রবি, চন্দ্রকেতু, চন্দ্র রাহু যাকেই পারে মোটামুটি বীজ যোগ হিসেবে ট্রিট করে দেওয়া হয়। হুম। থ্যাংক ইউ স্যার। তো সেই কারণে আমরা বীজ যোগ বলা হচ্ছে গিয়ে এই শনি চন্দ্র যোগটাকেই। তো শনি চন্দ্র যোগটাই ট্রু বীজ যোগ, ছাড়া শনি মঙ্গল যোগকেও হচ্ছে গিয়ে বীজ যোগ হিসেবে ট্রিট করা হয়। স্যার একটা স্যার ছোট অফ টপিক চন্দ্রকেতু। কোশ্চেন ছিল। স্যার একটা হ্যাঁ ছোট অফ বলুন। টপিক কোশ্চেন ছিল। ওই হ্যাঁ একটা বলুন। মার্তন্ড সান টেম্পল একটা আছে না, সূর্য মন্দির আছে না স্যার, কাশ্মীরের ওইদিকে। আচ্ছা, ওখান থেকে এই কথাটা এসছে। এই ওয়ার্ডটা, হ্যাঁ। না না, জ্যোতিষ মার্তণ্ড এটা খুব মানে প্রচলিত সার্টিফিকেট। এবং না না আমাদের যে অ্যাকচুয়ালি না, ওই একটা মন্দির আছে, মন্দির ওই মানে সান টেম্পল যেটা আছে সেখান থেকে কি এসছে কথাটা। আসতে পারে, মার্তণ্ড শব্দের অর্থই হচ্ছে গিয়ে, আমি পুরো ব্যাকরণটা বলতে পারছি না, কিন্তু মার্তণ্ড শব্দের অর্থ হচ্ছে সূর্য। এবং মার্তণ্ড ভৈরব বলে একজন ভৈরবও আছে। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। বলছি, এই শনি চন্দ্র বীর্যোগ 12 ডিগ্রি পার করে গেলে বা আলাদা নক্ষত্র হলে তাহলে কি হবে? না, কমে যাবে, অনেক পাওয়ার কমে যাবে। আমরা তো সবাই পড়াশুনো করছি, তো একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা গ্রহ সমগ্র রাশিচক্রে প্রভাব বিস্তার করে।
প্রত্যেকটা গ্রহ যত দূরত্ব বাড়ে কমে তত প্রভাব বাড়ে কমে। আমি আমার বাড়িতে আছি, পুরো বাড়িটার উপরেই আমার প্রভাব আছে। এরকম ব্যাপার যে আমাকে এখন পাওয়া যাবে সেটা হচ্ছে অফিসে, আবার রাত্রিবেলা আমাকে পাওয়া যাবে বিছানায়। এই যে জায়গাটা পাল্টাচ্ছে, কিন্তু প্রভাব পুরো রাশিচক্রে আছে, অল্প আর বেশি। প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা গ্রহকে প্রভাবিত করে। আচ্ছা, আমরা এবার পরের পার্টে চলে যাই। এরপরে আমাদের পার্টিসিপেন্ট হচ্ছে পরবর্তী বক্তা আমাদের মৈত্রী মুখার্জি, এবং উনি খুব ইন্টারেস্টিং একটা টপিকে বলবেন। সেটা হচ্ছে ম্যালিফিক এফেক্টস অফ গুরু। গুরু মানে বৃহস্পতি। তো বৃহস্পতি সব সময়ই আমাদের শুভ গ্রহ হিসেবে ছোট্টবেলা থেকে শুনে আসছি। আত্মা দেখে বলে, ও কি বৃহস্পতি, দেখেই বলছে তোর তো তুঙ্গের বৃহস্পতি, বৃহস্পতি ভালো মানে সব ভালো। তো এটাই আমরা শুনে আসছি, এবং যা কিছু ভালো কাজ সবকিছুই হচ্ছে গিয়ে যেন বৃহস্পতিই করিয়ে দিচ্ছে। তো সেইখানে একটা সাংঘাতিক টপিক চুজ করেছে মৈত্রীদি, এটা সাহসী টপিক, এবং আমরা কংগ্রাচুলেট করছি প্রথমেই তার জন্য। আহ তো মৈত্রীদির দিকে আমরা এবার চলে যাব। কঠিন টপিক, ম্যালিফিক এফেক্টস অফ গুরু। তো মৈত্রীদি বলুন। ভিডিওটা তো অন হচ্ছে না। স্যার ভিডিওটা তো অন করতে পারছি না, একটা কিছু সমস্যা হচ্ছে। আহ স্যার ভিডিওটা অন হচ্ছে না, এমনি বলতে থাকবো? বলুন, কোনো অসুবিধা নেই। ওম গুরবে নমঃ। ভাগ্যস্থানে বৃহস্পতি ও তার কুফল, এটা আজকে আমার উপস্থাপনার বিষয়। আমার গুরুকে প্রণাম জানিয়ে ও আমার ভাই বোনেদের শুভেচ্ছা জানিয়ে আমার এই উপস্থাপনা করছি। দেবগুরু বৃহস্পতি, মানে আমরা জানি তিনি সকল গ্রহের অগ্রজ, বৃহৎ ব্রাহ্মণ, জ্ঞানযোগী, দেবমন্ত্রী, এবং তিনি বয়সে বৃদ্ধ ধরে নেওয়া হয়, এবং যেহেতু তিনি সকলের থেকে বৃহৎ, তো তার গতিও মন্থর। এবার রাশিচক্রে তার উচ্চস্থান কর্কট রাশি, 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত। নিচস্থান মকর রাশি, এবং 0 থেকে 5 ডিগ্রি অবধি। তার নিজস্ব স্বগৃহ হচ্ছে ধনুরাশি অগ্নিতত্ত্বে, মীন রাশি জলতত্ত্বে। আর তার দৃষ্টি হচ্ছে তিনি যে গৃহে আছেন সেখান থেকে পঞ্চম, সপ্তম ও নবম গৃহে। যেমন ধরা যাক তিনি যদি মেষ রাশিতে অধিষ্ঠান করেন, তাহলে সিংহ, তুলা এবং ধনু রাশিতেও তিনি দৃষ্টি প্রদান করবেন। তার দশা 16 বছর, এক রাশি থেকে অন্য রাশিতে গমনকাল হচ্ছে 1 বছর। তিনি 3টি নক্ষত্রেরও অধিকারী। আমাদের যে নক্ষত্র আছে, 7 নম্বর নক্ষত্র পুনর্বসু, যা মিথুন রাশিতে অবস্থান করেন। 16 নম্বর নক্ষত্র বিশাখা, তুলাতে কিছুটা কিছুটা বৃশ্চিকে, এবং 26 নম্বর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, তারও কুম্ভ রাশিতে কিছু ডিগ্রিতে আছেন, এবং মীন রাশিতেও তিনি বিস্তার করেন। এই সবকটি নক্ষত্রই বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত। বৃহস্পতি দেবগুরু যেহেতু, তিনি সর্বপ্রকার জ্ঞান, বিদ্যা, প্রজ্ঞা, বিবেক, ধীর শক্তি, অর্থাৎ অন্তর্দৃষ্টি সম্পন্ন কথাবার্তা, শান্তি, ক্ষমাশীলতা, ধর্মজ্ঞান, সত্য, আধ্যাত্মিকতা, পূজা পাঠ, বাগ্মিতা। যেমন অনেকেই কথা বলেন, কিন্তু যার মধ্যে বৃহস্পতির প্রভাব আছে, তিনি যখন কথা বলেন, তিনি যদি কোনো আড্ডাতে গিয়ে নিছক গল্পও করেন, তাহলেও কিন্তু তার কথা সবাই খুব মনোযোগ দিয়ে শোনেন, বা কিছু হয়তো তার কথার পরে প্রত্যেকেই কিছু না কিছু রিয়েলাইজ করেন। হ্যাঁ, তো এই ধরনের যে গুণ, এগুলো সবই কিন্তু বেদ, বেদান্ত, ইন্দ্রিয়াতীত আনন্দ, সুখ, বিশ্ব মানবতা, সাম্যবাদ, গাম্ভীর্য, দর্শন, নীতি, সৌভাগ্য, শ্রুতি ধারকতা,
যেমন আমাদের ভারতবর্ষের যে বিদ্যা বা আমরাও যে এই যে লেখাপড়া করছি জ্যোতিষ বিদ্যা, এটা অনেকখানি শ্রুতিবিদ্যা, গুরুমুখী বিদ্যা। গুরুর থেকে যা আমরা শ্রবণ করছি তা আমরা আমাদের হৃদয়ে, আমাদের মস্তিষ্কে ধারণ করছি, হৃদয় দিয়ে অনুভব করছি, করে যে সেই বিদ্যা অর্জন করছি। এগুলো সবই কিন্তু এক প্রকার বৃহস্পতির আশীর্বাদ থাকলেই আমরা এগুলো করতে পারবো। তারপরে আরো একটা দিক আছে যে মানুষের দুঃখের মধ্যেও যে আলোর সন্ধান, মানে একটা নেগেটিভ সময়, এখনকার কথায় ভাষায় যেটাকে মুভ অন বলে, এগিয়ে যাওয়া, যে তার থেকে কিছু অভিজ্ঞতা শিক্ষা লাভ করে, সেখানেও কিন্তু দেবগুরুর প্রভাব অবশ্যই আছে, দেবগুরুর মানে আশীর্বাদ আছে। এছাড়া শারীরিক ক্ষেত্রে উদর পরিপাক যন্ত্র, ফুসফুস, শ্লেষ্মা, বলা হয় যে চন্দ্র বৃহস্পতি পীড়িত হলে ক্ষয় রোগ বা টিবি রোগ হয়। যকৃৎ, শ্বাসযন্ত্র, মজ্জা, মেদ, মধুর বা মিষ্টি স্বভাব, মিষ্টি স্বাদ, এটা হচ্ছে বৃহস্পতির কারকত্ব। ভৌত জিনিসের মধ্যে বা ফিজিক্যাল এলিমেন্টের মধ্যে গোল্ড, সোনা, রত্ন, ধনাগার, বিদ্যালয় অর্থাৎ পড়াশোনার সঙ্গে সম্পর্কিত যেটা, মৌল গবেষণাগার বা পূজার সঙ্গে তীর্থস্থান, তপবন, যজ্ঞবেদী ইত্যাদি, পুস্তকাগার, এসবই বৃহস্পতি দ্বারা প্রভাবিত বা বৃহস্পতির কারক। বৃহস্পতি থেকে একজন জাতকের সত্ত্বগুণ, জ্ঞান, ভাগ্য, ধর্ম, বিদ্যা, উচ্চশিক্ষা, বিবাহ, সন্তান ইত্যাদি বিচার করা হয়। এমনকি ইনটিউশনেরও কারক কতক ক্ষেত্রে দেবগুরুরও প্রভাব সেক্ষেত্রে আছে। অন্য গ্রহের সঙ্গে দেবগুরুও সেখানে একটা তারও গুরুত্ব আছে, যে অনেক ক্ষেত্রে অনেক জিনিসেরই অন্তর্নিহিত যে উপলব্ধি আছে তা উপলব্ধি করে, অনুভব করে তার বিশ্লেষণ এবং তার জীবনে প্রয়োগটা, এটা বৃহস্পতির দ্বারা হয়। এবারে আমরা যদি দেখি যে আমাদের ভাগ্যস্থান কি, ভাগ্যস্থান ভাগ্যস্থান নবম ভাবকে আমরা জ্যোতিষে ভাগ্যস্থান হিসেবে বিবেচনা করি। এবার প্রশ্ন আসছে, ভাগ্যটা কি? ভাগ্য আমরা বলতে পারি যে এমন একটা পরিস্থিতি জাতকের, যে ক্ষেত্রে জাতকের জীবনের একটা উন্নতি বা সাফল্য আসে তার খানিকটা নিয়ন্ত্রণ ছাড়াই। ধরুন আমরা একটা ছোটবেলার এক্সাম্পল দিতে পারি এক্ষেত্রে, মানে আমরা অনেকে হয়তো দেখছি যে আমি প্রচুর পড়াশোনা করে গেছি, অথচ আমার যে ফাঁকিবাজ বন্ধু, সে পরীক্ষার হল থেকে বেরিয়ে বলল, ভাই আমার সবকটা কোয়েশ্চেন কমন হয়েছে। আমি ছোটবেলায় এটা আমার সঙ্গে অনেকবারই হতে দেখেছি। হ্যাঁ, তো এই যে তার কমন হলো, সেটা কি করে হলো সেটা হয়তো এখন একটু একটু বুঝতে পারি। বা ধরুন আমি যখন প্রথম ইন্টারভিউ দিতে গেছি, সেই ইন্টারভিউ দিতে গিয়ে আমিও একটু মনে হয় বৃহস্পতি দেবের আশীর্বাদ পেয়েছিলাম। কারণ আমি ঢুকে দেখলাম যে আমাকে যারা কথা বলছেন তারা সবাই ইংরেজিতে কথা বলছেন, এবং আমি তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করা মেয়ে। প্রথম ইন্টারভিউতে গিয়ে বললাম যে আমি তো মানে হোয়াট ইজ ইউর নেমের বাইরে আর যেতে পারবো না, এগোতে পারবো না। কিন্তু যেটা হলো, আমি দেখলাম তারা আমাকে পরের প্রশ্নটাই করলেন আমার বিএসসি লেভেলের কিছু সাবজেক্ট থেকে, এবং সেই উত্তরগুলো আমার সব মুখস্থ ছিল তার আগে। ফলে আমি প্রচন্ড ঝরঝরে ইংরেজিতে তাদের কতক্ষণে ইন্টারভিউ শেষ করে আমি অনুভব করলাম যে আমি পুরো কথাটা ইংরেজিতে বলেছি। এই যে একটা ভাগ্য আমার সহায়তা করেছিল, এই ভাগ্য। এবার নবম ভাবগুলি কোন ভাবের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এবার এই নবম ভাব বা ভাগ্যস্থান থেকে আমরা কি দেখি? আমাদের পিতা, আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা, অর্থ, উদ্দেশ্যের জন্য একজন ব্যক্তির অনুসন্ধান বা সে কতটা ফোকাসড, তার সৌভাগ্য ইত্যাদি বিচার করি। নবম স্থান যদি বৃহস্পতির দ্বারা অনুগৃহীত হয়, তাহলে জাতক বিশেষ জ্ঞানী, ধার্মিক হিসেবে সম্মানিত হন। তিনি শান্তিপ্রিয় মানুষ হন, এবং কোনো মামলা মোকদ্দমাও যদি তার জীবনে আসে তিনি জয়লাভ করেন। সদ্গুরু লাভ হবে, সৌভাগ্য লাভ হবে। পিতা, গুরু, শিক্ষকদের সাহায্যে জীবনে চলার পথ সুগম হবে। এই যোগে যে অনেক টাকা পয়সা লাভ প্রাপ্তি হবে, হয়তো তা না হতে পারে, কিন্তু প্রয়োজনের অর্থ তিনি সবসময় পাবেন, এবং শিক্ষার প্রতি তার অনেক বয়স পর্যন্ত আগ্রহ থাকবে। আমরা ধরে নিতে পারি যে জাতক একটি মোটামুটি সুন্দর, সুখী, মসৃণ জীবন প্রাপ্ত হবেন। কিন্তু যদি ভাগ্যস্থানে কারোর পীড়িত বৃহস্পতি থাকে, তাহলে তার ফলদান ক্ষমতা অনেকাংশেই কমে যাবে। যদিও তা নির্ভর করবে যে সেই পরিস্থিতিটা কিরকম। সেক্ষেত্রে জাতক ভণ্ড হতে পারেন, অর্থাৎ সত্যর বিপরীত মিথ্যা বা ছলনার আশ্রয় নেবেন। সৌভাগ্য হয়তো তার আসবে, কিন্তু তা অনেক কষ্ট করে এবং অনেক বিলম্বে সংঘর্ষের পরে। উচ্চশিক্ষাতে বাধা আসবে, কারণ অনেক সময় তার গুরু বা পিতা বা উচ্চ স্থানের মানুষদের সঙ্গে তার একটি বিবাদ হতে পারে। এবং দেখুন, এটা আমাদের জীবনেও একটা প্র্যাকটিক্যাল জিনিস, আমরা অনেকেই এটা দেখেছি যে
টিচারের সঙ্গে যদি আমার রিলেশনশিপ ভালো না হয়, তাহলে কিন্তু তিনিও আমার প্রতি মনোযোগী হবেন না, আমার অনেক ইম্পর্ট্যান্ট লেসন আমি তার থেকে পাবো না। ফলে আমার লাইফে কিন্তু অনেক অপরচুনিটিসও হাতছাড়া হবে। আবার দেখুন, আমাদের কর্মজীবনেও কিন্তু এখনকার দিনে তো বিশেষ করে মেন্টরের ইম্পর্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। মেন্টর একজন খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার আর কি। মানে আমরা যদি দেখেছি যে আমাদের অনেক উচ্চশিক্ষিত মানুষও যদি ঠিকমতো গাইড বা মেন্টর না পান কর্মজীবনে, বা তার সাথে যদি তার ঠিকমতো সম্পর্ক না হয় উচ্চ পদের যে মেন্টর আছে তার সাথে, বা গুরুস্থানীয় মানুষের সাথে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তাকে গাইডেন্সের অভাবে তার কিন্তু উন্নতিটা অনেকটাই ব্লক হয়ে যায়, তার এক্সপোজারই হয় না, ঠিক ঠিক ভালো ভালো প্রজেক্টই তার হাতে আসবে না। প্যারেস অনেক অল্প শিক্ষিত মানুষ যদি অনেক ভালো মেন্টর পান, তিনি কিন্তু জীবনে তার অনেক তাড়াতাড়ি উন্নতি সাধন করতে পারেন। হ্যাঁ, তো হ্যাঁ, এবং যদি তার বৃহস্পতির নবম ভাবে যদি তার ফোকাস বা মনোসংযোগের পীড়িত হন, মনোসংযোগের অভাব হয়, মেন্টাল স্টেবিলিটি বা ফোকাস না থাকে, তাহলে কিন্তু তার মধ্যে একটা কনফিউশন আসবে, তার মধ্যে কনফিডেন্সের অভাব আসবে, এবং সবসময় হতাশা বা একটা নেগেটিভ চিন্তা তাকে গ্রাস করবে। কোনো জিনিস চেষ্টার আগেই তার মনে হবে এটা পারবো তো, হবে তো, এরকম একটা পরিস্থিতিতে তিনি আসতে পারেন আর কি। বৃহস্পতি যদি মঙ্গল, শনি বা রাহুর দ্বারা পীড়িত হন, তাহলে কিন্তু তার মামলা মোকদ্দমায় নানা রকম ঝঞ্ঝাট অশান্তি হতে পারে। রাহু শনির দ্বারা পীড়িত হলে অবশ্যই রাহুর যা ক্যারেক্টার, মিথ্যাচার, ছলনা, নিজের অভীষ্ট পূরণের জন্য অনেক রকমের কাজ করা, নীতিবিরুদ্ধ কাজ করাও তিনি করতে পারেন। গুরুদ্রোহী হতে পারেন, ধর্মান্তরিতও হতে পারেন। ধর্মান্তরিত হলে তিনি পরিবার বা সমাজের দ্বারা পরিত্যক্ত হতে পারেন। ভ্রমণকালে বা বিদেশে অ্যাক্সিডেন্ট হতে পারে, চতুষ্পদ প্রাণী থেকেও বিপদ হতে পারে। আচ্ছা, ধর্ম বিচ্যুতি হলে তো নীতিহীনতা দেখা যেতে পারে। যেহেতু ফোকাস কমবে, তাই সুচিন্তার অভাব হতে পারে, স্মৃতিশক্তির অবনতি ঘটতে পারে। অর্থাৎ স্মৃতিশক্তি মানে জ্ঞানকে মনে রাখার যে অবনতি, সেটা হতে পারে। দেবগ্রহ, দেবগুরু বৃহস্পতি যদি তার অনুগৃহীত রাশি ভাগ্যস্থান হিসেবে অধিষ্ঠিত না হন, ধরুন যদি মিথুন, কন্যা, বৃষ, তুলা, মকর, কুম্ভ ইত্যাদি রাশিতে অবস্থান করেন, শনি, মঙ্গল, রাহু দ্বারা পীড়িত হন জন্মকালীন অবস্থায়, নক্ষত্র সংযোগে বা গোচরকালে, সেক্ষেত্রে জাতক অহংকারী, ক্ষমাহীনতা, উগ্রতা, ঈর্ষা, লোভ, যেন তেন প্রকারেণ নিজের ইচ্ছা পূরণ, স্থিরতার অভাব, উগ্রতা ইত্যাদি বৃদ্ধি পেতে পারে। পরিশেষে বলি যে দেবগুরু অত্যন্ত শুভ গ্রহ। অন্য গ্রহের ঋণাত্মকতা তিনি প্রশমিত করতে পারেন। সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিকারের মাধ্যমে গুরুকে শক্তিশালী ও তুষ্ট করে জাতকের পথকে সুন্দর ও সম্ভাবনাময় করা যেতে পারে। ধন্যবাদ। ভীষণ সুন্দর হয়েছে। প্রণাম জানাই স্যার। খুবই ভালো হয়েছে। আহ, জোরে হাততালি, অসাধারণ। জয়। খুবই ভালো। খুব ভালো হয়েছে। একটা ছোট্ট মৈত্রী ভুল হয়ে সবসময় গেছে, স্মার্ট। সেটা হচ্ছে পূর্ব ম্যাডাম ভাদ্রপদ, ওটা হচ্ছে 25 নম্বর নক্ষত্র, ওটা আর কি 26 নম্বর হয়ে গেছে, বাকিটা একদম সরি। ঠিকঠাক। আর হ্যাঁ, একটা ওয়ার্ড লিখেছি আমি শুনতে চাইছিলাম, মানে আমি ভয় আর কি পেয়ে একটা গিয়ে ওটা লিখেছি একটা কিন্তু 25। ওয়ার্ড শুনতে চাইছিলাম, সেটা হচ্ছে নবম ভাবে বৃহস্পতি জাতককে অদৃষ্টবাদী করে তোলে। এই অদৃষ্টবাদী ওয়ার্ডটাকে আমি আর কি খোঁজার চেষ্টা করছিলাম, তো এই ওয়ার্ডটা আমি পাইনি। তো আদারওয়াইজ স্লথ করে তোলার যে ব্যাপারটা, বৃহস্পতি সবসময় চেষ্টা করে জাতক যদি একটু দ্রুত এগিয়ে যেতে চায়, বৃহস্পতি চেপে তাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং জাতকের যতটা সম্ভব উন্নতির পথ বাধা প্রাপ্ত করবার চেষ্টা এটা বৃহস্পতি করে থাকে নবম ভাবে। মানে একদম ধর্মপরায়ণ সাত্ত্বিক জীবনযাপন, তুমি কখনো ধর্মের পথ থেকে সরবে না, এই সিস্টেমের বাইরে যাবে না, এই ধরনের কেউ যদি বিদেশ যেতে চাইছে, নবম ভাবে বৃহস্পতি তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তো এইরকম আর কি, যখন আমাদের অগ্রগতি হতে চায়, যখন আমরা একটু সিস্টেমের থেকে বাইরে বেরোতে চাই, তখনই বৃহস্পতি সেখানে একটা লাগাম টেনে আনার চেষ্টা করে। এবং যদি মানে কোনো উচ্চাকাঙ্ক্ষী জাতক হয়ে থাকে, তাহলে সেই জাতকের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি প্রতিবন্ধকতা সৃষ্টি করবার চেষ্টা করে। মানে স্যার বলছি যে উচ্চাকাঙ্ক্ষায় বাধা দেবে। স্যার যে আমাদের পড়াটরা গুলো হয়ে যাক আজকে, তারপরে আমরা সব শুনবো, কোশ্চেন সব গ্রুপে লিখে দিন। ঠিক ঠিক আছে ঠিক আছে
ঠিক আছে? ঠিক আর আছে। বা হচ্ছে কি এই পার্টটা শেষ করে নিয়ে তারপরে আমরা কোশ্চেন আনসারে যাব। তাহলে এবার আমাদের জোরে হাততালি দিতে হবে, আমাদের এবার সার্টিফিকেশন। খুব ভালো। কংগ্রাচুলেশনস আপনাকেও। কংগ্রাচুলেশনস মৈত্রী দি, থ্যাংক ইউ, অসাধারণ। এত কনগ্রাচুলেশন, থ্যাংক সুন্দরভাবে ইউ। বললেন। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। সত্যি খুব ভালো হয়েছে, বল, খুব ভালো। স্যার স্যার প্রচন্ড আর একটু টেনশন হলে হচ্ছে বাবা। যেন স্পিচটা লম্বা হয়। সত্যি উনি খুব ভালো বলেছেন। থ্যাংক ইউ এক ভাই। বৃহস্পতি, বৃহস্পতি ব্যাপারটাকে গুরু গম্ভীর করে দিয়েছে। ম্যাডামের গলার আওয়াজটা খুব মিষ্টি স্যার। উনি নেগেটিভ এফেক্ট গুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন, মানে খুব শুনতেও ভালো মৈত্রীদির লাগছে। ওপরে বৃহস্পতির প্রভাব আছে বেশ ভালো রকম। এ বাবা, স্যার ম্যাডাম জানেন এমনি এটা খুব মিষ্টি, খুব ভালো। ম্যাডাম অ্যাকচুয়ালি অসম্ভব স্যার স্মার্ট। মেয়ের ছকটা দেখে দেখে না খানিকটা অভ্যেস হয়ে গেছে আপনার থেকে শুনে শুনে স্যার। ঠিক আছে, এরপরে আমাদের হচ্ছে গিয়ে জয়শ্রী ভুনিয়া। জয়শ্রী আছে? হ্যাঁ স্যার আছি স্যার, ভুনিয়া নয় ভুঁইয়া, সবাই ভুনিয়া বলে। আচ্ছা আচ্ছা, ভুইয়া। আহ, ভুইয়া, স্যার জয়শ্রী ভুইয়া। হ্যাঁ, আহ, খুব ভালো এবং মানে ভীষণ ট্রাকটিভ টপিক। আজকের বলা যেতে পারে এটা হচ্ছে বেস্ট টপিক। এটা হচ্ছে কিন্তু স্যার শরীর। কিন্তু স্যার মৈত্রীদির আলোচনার পর আমি নার্ভাস হয়ে গেছি, সেই জন্য আমি আর ক্যামেরা অন করছি না। যদি পসিবল হয় তাহলে ক্যামেরা অন করুন, এবং এখানে কোনো কম্পিটিশন, কোনো লড়াই, কোনো যুদ্ধ চলছে না। এটা হচ্ছে গিয়ে নিজেকে খুঁজে পাওয়ার একটা চেষ্টা। তো ক্যামেরা অন করে বলাটা যদি আপনি খুব ভুল বলেন তাহলে সেটাই বলুন। এখানে কোনো পরীক্ষা নেই, এখানে দু টাকারও ক্ষতি হবে না। এটা হচ্ছে গিয়ে নিজেকে বিশুদ্ধতর করবার চেষ্টা। তাই আপনি ক্যামেরা অন করেই বলুন, আর খুব বাজে করেই বলুন, কিন্তু খুব ভালো হবে, নিশ্চিন্তে বলুন। শুরু করুন। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে শনির শুভ প্রভাব। আহ জ্যোতিষশাস্ত্রে সাধারণত আমরা, স্যার শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে? এবার হ্যালো। শোনা যাক। হ্যাঁ, নমস্কার। আজকে আমার আলোচনার বিষয় হলো শনির শুভ প্রভাব। তো জ্যোতিষশাস্ত্রে সাধারণত আমরা শনিকে পাপ গ্রহ হিসাবেই ধরে থাকি। কারণ শনি হচ্ছে দুঃখ, বাধা বিপত্তি, ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি, এসবের কারক গ্রহ। তবে শনি যদি জন্মছকে ভালো থাকে সেক্ষেত্রে ভালো ফলও প্রদান করে থাকে। সাধারণত শনি যেই ভাবে বসে বা যেই ভাবের উপর শনির দৃষ্টি পড়ে, সেই সমস্ত ভাব সংক্রান্ত কিছু না কিছু সমস্যা জাতককে ফেস করতেই হয়। তবে শনি জাতককে কঠোর পরিশ্রম, স্ট্রাগল, আহ বাস্তব অভিজ্ঞতা ইত্যাদির মাধ্যমে জাতকের মধ্যে আভ্যন্তরীণ সত্যনিষ্ঠা ও ধর্মভাব এনে দেয়। শনি এমনই একটি গ্রহ যে হচ্ছে জীবনে চ্যালেঞ্জও নিয়ে আসে, আবার রিওয়ার্ডসও নিয়ে আসে। তবে তা নির্ভর করে শনি জন্মছকে কোথায় অবস্থান করছে। রাশিচক্রে শনি টাস্ক মাস্টার হিসেবেও পরিচিত, কেননা শনি হচ্ছে তার দায়িত্ব, কঠোর পরিশ্রম, কর্ম, ন্যায়ের প্রতীক। এবং জাতককে সে এইসবের মাধ্যমে লং টার্ম অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে নিয়ে যায়। তো জ্যোতিষশাস্ত্রে জন্মছকের 12টি ভাব জীবনের বিভিন্ন দিককেও নির্দেশ করে, যেমন রিলেশনশিপ, হেলথ, কেরিয়ার, স্পিরিচুয়ালিটি। তো এই ভাবগুলোতে শনির শুভ প্রভাব আহ কিরকম ফেলে সেটাই আজকের আলোচনার বিষয়। প্রথমে বলি, লগ্নে যদি শুভ শনি থাকে সেক্ষেত্রে জাতক শান্ত, ধীর স্থির প্রকৃতির হয়, শান্ত হয়। জাতক প্র্যাকটিক্যাল হয়। জাতক হচ্ছে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জীবনে এগিয়ে চলে, মানে জীবনে এগিয়ে চলতে পারে। এবং প্রথম জীবনে নানা রকম সমস্যা বা চ্যালেঞ্জ ফেস করলেও শেষ পর্যন্ত দেখা যায় যে জাতক বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ধীরে ধীরে
উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। জাতকের মধ্যে ইনার পাওয়ার, ইনার স্ট্রেংথ এগুলো বাড়তে দেখতে পাওয়া যায়। এবং আলটিমেটলি দেখা যায় যে জাতক একজন ম্যাচিওরড পার্সন হয়ে থাকেন। আর হচ্ছে দ্বিতীয় যদি শনি থাকে, শুভ শুভ থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে জাতকের ফিনান্সিয়াল স্টেবিলিটি ভালো থাকে, জাতক আহ যে কোনো কাজে সাফল্য অর্জন করতে পারে। তবে অবশ্যই এর পশ্চাতে তার কঠোর পরিশ্রম এবং ধৈর্য থাকতে হবে। আর দ্বিতীয় শনি যদি শুভ গ্রহ বৃহস্পতি অনুগৃহীত হয়, সেক্ষেত্রে দেখা যায় যে জাতকের কথাবার্তার মধ্যে আহ জ্ঞানের গভীরতা প্রকাশ পাচ্ছে, বা জাতক হচ্ছে যুক্তিসঙ্গত কথাবার্তা বলছেন, এটা দেখা যায়। আর এবার আসি যে তৃতীয় যদি শুভ শনি থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে জাতকের চিন্তা ভাবনা কথাবার্তার মধ্যে একটা সুশৃঙ্খলতা আহ বজায় থাকে। জাতক খুব সিরিয়াস এবং প্র্যাকটিক্যাল হয়ে থাকেন। আর কোনো কাজের ক্ষেত্রে উম একটা রিয়ালিস্টিক ব্যাপার লক্ষ্য করা যায়। ভাই বোনের প্রতিও খুব দায়িত্বশীল হয়ে থাকেন, এবং পারিবারিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল, শ্রদ্ধাবান হয়ে থাকেন। চতুর্থে শনি শুভ থাকলে দেখা যায় যে পারিবারিক গৃহজীবনের প্রতি দায়িত্ববোধ জাতকের মধ্যে তৈরি হয়। জাতক বাড়ির পরিবেশকে সুরক্ষিত এবং স্থিতিশীল রাখার দিকে বিশেষ মনোনিবেশ করার চেষ্টা করে থাকেন। কখনো কখনো চ্যালেঞ্জের সম্মুখীন হন, তবে সময়ের সাথে সাথে দেখা যায় জাতক ব্যক্তিগত জীবনে দৃঢ় ও নির্ভরযোগ্য ভিত্তি তৈরি করতে পারেন। আহ এছাড়া চতুর্থে শনি শুভ থাকলে অনেক সময় দেখা যায় যে রিয়েল এস্টেট বা সম্পত্তি বিষয়ক সম্পত্তি সম্পর্কিত বিষয়েও সাফল্য অর্জন করে থাকেন। পঞ্চমে শনি সাধারণত জাতকের জীবনে এডুকেশন, ক্রিয়েটিভিটি, রোমান্স এগুলোর ক্ষেত্রে ডিলে বা চ্যালেঞ্জ নিয়ে আসে। তবে জাতকের অধ্যবসায়, ধৈর্য, প্রচেষ্টা এইসব বাধাকে অতিক্রম করে সাফল্য অর্জনের দিকে এগিয়ে নিয়ে যায়। এছাড়া দেখা যায় যে জাতক পেরেন্ট হিসাবে নিজের ভূমিকা খুব গুরুত্ব সহকারেও পালন করে থাকেন। ষষ্ঠে যদি শনি থাকে, শুভ হয়, সেক্ষেত্রে জাতক রোগ প্রতিরোধী হয়ে ওঠে। রুটিন, ডায়েট, ফিটনেস এসবের প্রতি তার আগ্রহ বাড়তে দেখা যায়, এবং এসবের প্রতি খুব ডিসিপ্লিনও হয়ে থাকেন, এবং তার মধ্যে একটা লড়াকু মনোভাব তৈরি হয়। সেবামূলক কাজেও আগ্রহ বৃদ্ধি পায়। হেলথ কেয়ার হতে পারে কিংবা কোনো পরিষেবামূলক কাজে যুক্ত হয়ে থাকেন। এবং তবে জীবনে হার্ড ওয়ার্কিং, স্ট্রাগলিং এইসবের মধ্যে মানে যতই থাকুক, নিজে সর্বদা চেষ্টা করেন নিজের সেরাটা দেওয়ার, মানে সেদিকে এদের আগ্রহ দেখতে পাওয়া যায় নিজের সেরাটা দেওয়ার ক্ষেত্রে। সপ্তমে শনি সাধারণত ম্যারেজের ক্ষেত্রে লেট করায়, ডিলে করে ম্যারেজকে। তবে বিবাহিত সম্পর্কে দেখা যায় যে এদের মধ্যে লয়ালিটি, রেসপন্সিবিলিটি, কমিটমেন্ট এগুলো থাকে। আলটিমেট দেখা যায় যে বিবাহিত জীবন একটা স্থিতিশীল পর্যায়ে চলতে থাকে। এছাড়া সপ্তমীর শুভ শনি যদি মানে কোনো শুভ গ্রহ অনুগৃহীত হয়, সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও জাতক যথেষ্ট সাফল্য লাভ করে থাকেন। অষ্টমী শনি শুভ হলে জাতক দীর্ঘায়ু হয়, এবং অষ্টমে অষ্টমে শনি জীবনের রহস্যের প্রতি আগ্রহ তৈরি করে। সাধারণত দেখা যায় যে মৃত্যু পরবর্তী জীবনের প্রতি রহস্য, জ্যোতিষশাস্ত্র, তন্ত্র, সাইকোলজি এইসবের প্রতি এদের বিশেষ ইন্টারেস্ট থাকে। অষ্টমী শনিগুলো শুভ অনুগৃহীত হলে দেখা যায় যে উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তিও এদের প্রাপ্ত হয়ে থাকে। নবমে শনি জাতককে সাধারণত রক্ষণশীল করে তোলে, এবং এরা ধর্মের প্রতিও জাতকের যথেষ্ট আগ্রহ থাকে। আর দেখা যায় যে খুব বেশি বয়সেই জাতকের ভাগ্যোদয় হয়, তবে মানে পরিশ্রমের মাধ্যমে দীর্ঘস্থায়ী ভাগ্য লাভ করে থাকেন। এছাড়া বিভিন্ন ধর্মগ্রন্থ, দৈবজ্ঞান, শাস্ত্র, ইতিহাস এইসব ব্যাপারে জাতক জ্ঞান লাভ করে থাকেন, এবং নবমে শনি অনেক সময় তীর্থ ভ্রমণও করিয়ে থাকে। দশমে শনি জাতকের চাকরি প্রাপ্তির সম্ভাবনা তৈরি করে, তবে সেক্ষেত্রে যথেষ্ট বিলম্বিত হতে থাকে।
তবে দশমে মানে শনি যদি শুভ গ্রহ বৃহস্পতি বা শুক্র অনুগৃহীত হয়, সেক্ষেত্রে দেখা যায় জাতক শিক্ষকতা পেশার সাথে নিযুক্ত হন। আহ বা রবি অনুগৃহীত হলে দেখা যায় যে কোনো ল ফিল্ডে কোনো উচ্চ পদস্থ পদে থেকে উনি সততার সাথে উম সমাজের প্রতি দায়িত্বশীল থাকেন এবং প্রভূত মান সম্মানের অধিকারীও হয়ে থাকেন। একাদশে যদি শনি শুভ হয়, সেক্ষেত্রে দেখা যায় যে সমাজ বন্ধু মহলে এদের যথেষ্ট সম্মান থাকে এবং নিজের স্বপ্ন আশা এগুলোকে বাস্তবায়িত করার ক্ষেত্রে সচেষ্ট হয়ে থাকেন এবং সমাজের প্রতিও কর্তব্যশীল হয়ে থাকেন। দ্বাদশে শনি শুভ হলে সেক্ষেত্রে এদের মধ্যে গভীর আত্মদর্শন, আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি হতে দেখা যায় এবং সাবকনসিয়াস মাইন্ডকে এরা উপলব্ধি করতে পারেন। হুম এছাড়া শনি এক্ষেত্রে স্পিরিচুয়াল গ্রোথ এবং অন্যান্য মানবিক লক্ষ্য পূরণের জন্য জাতককে ব্যক্তিগতভাবে ত্যাগে উৎসাহিত করে থাকে। সুতরাং 12টি ভাবে শনির এইসব শুভ প্রভাব পরিলক্ষিত হয়। সাধারণভাবে শনি গ্রহের প্রভাবে জাতকের লং টার্ম অ্যাচিভমেন্টের দিকে লং টার্ম অ্যাচিভমেন্ট করে থাকে জাতক, সেটা হতে পারে কেরিয়ারের সাকসেস বা মানসিক স্থিতিশীলতা কিংবা আধ্যাত্মিক চেতনা। যাই হোক, প্রাথমিক জীবনে চ্যালেঞ্জ আসলেও শেষ পর্যন্ত দেখা যায় যে শুভ শনির প্রভাবে জাতক জীবনে যথেষ্ট সাফল্য অর্জন করে থাকে। ধন্যবাদ। খুব ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে, এবং আহ, একটু কনফিডেন্সের অভাব ছিল, বাট ভেরি গুড, টু গুড। ওইটা শনি স্যার সম্পর্কে মৈত্রেয়ীর জন্য। অনেকটা আমরা জানলাম। বাচ্চাদিকে শাস্তি দিতে হবে। না না। তো যাই হোক, খুব ভালো হয়েছে। এইভাবে আমরা একটু একটু করে যদি গ্রো করি, তাহলে আমাদের আলটিমেটলি জায়গাটা ভীষণ ভালো হয়ে যাবে। আর আপনাদেরকে দেখে পরের দলের লোকেরা শিখছে যে এইভাবে পড়তে হবে, এইভাবে বলতে হবে, এবং এইভাবে সার্টিফিকেশন হতে পারে। এই সার্টিফিকেটটা একদম হলোগ্রাম, স্ট্যাম্প, এই সমস্ত কিছু লাগিয়ে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে এবার স্যার আমাদের, আমি ওটাই, আমাদের সিনিয়রদের কথা শুনে এখন আমি তাই ভাবছি যে ওনাদের মতো এত সুন্দর করে কবে বলতে পারবো। ওনারাও বলতে পারতো না, চাপে পড়ে বলছে। একদম স্যার। ঠিক আছে, এবার সবাই জোরে জোরে হাততালি। এখন জয়শ্রী সার্টিফিকেশন হচ্ছে। কংগ্রাচুলেশন জয়শ্রী ম্যাডাম। কনগ্রাচুলেশন। কনগ্রাচুলেশন জয়শ্রী, খুব সুন্দর হয়েছে। কংগ্রাচুলেশন। ধন্যবাদ সবাইকে। স্যার বলছি জয়শ্রী ম্যাডামের একটা দুঃখটা বুঝতে পারি। কারণ হচ্ছে মানে আমার মিসেস সেম সারনেম, তো ওই জন্য প্রোনাউন্সিয়েশন সব সময় একটু ভুল হয়ে যায়, লেখাটা হ্যাঁ, এটা ঠিক। ভুল হয়ে যায়। আচ্ছা, ঠিক। এরপরে আমাদের স্পিচ হচ্ছে পার্থর স্পিচ, পার্থ ঘোষ। পার্থর বিষয় হচ্ছে রুচক যোগ। রুচক যোগও পঞ্চ মহাপুরুষ যোগেরই মধ্যে একটি। তো সেটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তো রুচক যোগ সম্পর্কে আমরা বিস্তারিত পার্থর কাছ থেকে জানতে পারবো। চেষ্টা করছি, খুব নার্ভাস ফিল করছি, যতটা পারবো বলি। তো শোনা যাচ্ছে তো স্যার? হ্যাঁ, খুব সুন্দর। তো সবাই যেহেতু আমার দিয়ে অনেকই বড়, তো স্যারকেও প্রণাম জানিয়ে এবং সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমার বক্তব্য শুরু করলাম। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পঞ্চ মহাপুরুষ যোগের একটি যোগ, সেটি হলো রুচক যোগ। তো মঙ্গল দ্বারা সৃষ্টি এই যোগ, যদি কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে মঙ্গল কেন্দ্র অর্থাৎ 1, 4, 7, 10 এবং ত্রিকোণ অর্থাৎ 1, 5, 9 স্বরাশি এবং উচ্চ ক্ষেত্রে থাকে, তখন এই যোগ সৃষ্টি হয়। এই যোগে যে সকল ব্যক্তিদের জন্ম হয়, মানে যে সকল ব্যক্তিরা এই যোগ নিয়ে জন্মগ্রহণ করে, সেই সকল ব্যক্তিরা স্বাস্থ্যবান হয়, এরা খুব বলশালী চেহারার অধিকারী হয়, এরা সুদৃঢ় শারীরিক পরিকাঠামো হয়ে থাকে, এরা দানী ও দাতা স্বভাবের হয়ে থাকে, এদের মধ্যে ভরপুর প্রাণশক্তি থাকে, এরা অ্যাক্টিভ ভাবে কাজ করতে পারে, যে কোনো কাজ, ঠিক আছে, যে কোনো কাজ এরা অ্যাক্টিভ ভাবে করে এবং সেই কাজটা এরা শেষ করে অ্যাক্টিভ ভাবে। এদের মধ্যে ভরপুর এনার্জি থাকে, এরা মানে ভয়হীন বা নিডর এরা।
আর এরা ট্রেডিশনকে ফলো করতে পারে। আচ্ছা, এরা এরা আর্মি, স্পোর্টস পার্সন, জিম, পলিটিশিয়ান, বড় সার্জেন্ট, পুলিশ অফিসার, ফায়ার অফিসার, এই সকল কাজে এরা খুব ভালো হতে পারে। নেভি অফিসার, এরা এই সকল কাজে খুব ভালো হতে পারে। এরা খুব অ্যাটাকিং নেচারেও হয়ে থাকে, আর এরা খুব সহজেই নিজের শত্রুকে পরাজয় করতে পারে। একটা এক্সাম্পল দিতে পারি, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্মকুণ্ডলিতে দেখা যায় তার বৃশ্চিক লগ্ন, লগ্নে আছে মঙ্গল। তো আমরা তার মধ্যে দেখতে পারি তার অ্যাক্টিভ নেচার, লড়াকু মাইন্ডসেট, এবং 2014 পরে উনি শপথ নেওয়ার পরে বড় বড় যে সিদ্ধান্তগুলি নিয়েছে এবং বিল পাস করেছে, তো সেগুলি হয়তো অন্য কেউ হলে 10 বার ভাবতো, বা মানে এতটা এইভাবে বিলগুলো পাস করাতে পারতো না, বা এই সিদ্ধান্ত, বড় বড় সিদ্ধান্তগুলি নিতে পারতো না। এবং তার যে ভয়হীন এই ডিসিশন, এবং তার এই বয়সেও যে অ্যাক্টিভিটি লেভেল, বা অ্যাক্টিভিটি লেভেলের যে ক্ষমতা রয়েছে, বা যে লড়াকু মাইন্ডসেট, বা শত্রু বা অপোজিশনকে মানে নিজের কথার মাধ্যমে, বাণীর মাধ্যমে দমিয়ে দেওয়ার ক্ষমতা, এগুলো আমার মনে হয় এই যোগের কারণে তার অনেকটা হেল্প হয়। এবং দ্বিতীয়ত আরেকজনের জন্মকুণ্ডলিতেও এই যোগ দেখা যায়, সেটি হলো অক্ষয় কুমার, আমাদের বলিউড অভিনেতা। তো তার জন্মকুণ্ডলিতেও এই যোগ দেখা যায়। বৃশ্চিক লগ্ন, লগ্নে আছে মঙ্গল। তো তা আমরা সবাই জানি সে জিমে কতটা সময় দেয় এবং পরিশ্রম করে। তো সে হার্ড ওয়ার্কিং নেচারও তার আছে, এবং তার ফিটনেস লেভেলও কি মারাত্মক সেটা আমরা সবাই জানি। এবং বিগত 1 দশক ধরে তার যে মুভিগুলো আসছে, সেগুলি আমরা দেখে যাচ্ছি যে অফিসার বা নেভি, আর্মি বা দেশ, মানে দেশ রিলেটেড যে কোনো মুভি করছে, এবং সেই মুভিগুলো খুব সাকসেসও পাচ্ছে। আর তার ফিটনেস লেভেল তো অনেক হাই। তো আমার মনে হয় এই যোগের কারণে এই দুজনের জন্মকুণ্ডলিতে তো এদের লেভেলটা অনেক হাই হয়েছে। তো এটুকুই। ভুল বললাম, খারাপ বললাম। কি শেষ হয়ে গেল? হ্যাঁ, ছোট্ট ছিল। এ, আচ্ছা আচ্ছা। তো আমাদের আরেকটু এক্সপেকটেশন ছিল যে রুচক যোগ সম্পর্কে আমরা আরেকটু জানবো। অত্যন্ত পাওয়ারফুল একটা যোগ। রুচক যোগে জাতক মঙ্গলের দ্বারা প্রভাবিত হয়, এবং এদের মধ্যে একটা, সবাই বুঝতে পেরেছি যে ডেসপারেট ক্যারেক্টারিস্টিক্স তৈরি হয়। এবার রুচক যোগ তৈরি হতে হবে কোথায়? কেন্দ্রে। কেন্দ্র মানে হচ্ছে 1, 4, 7, 10, এবং মঙ্গলকে বলবান হতে হবে। সেই ক্ষেত্রেই কিন্তু একমাত্র এই রুচক যোগে আমরা ফল প্রাপ্ত হয়ে থাকবো, আদারওয়াইজ কিন্তু আমরা এই রুচক যোগে যথাযথ উম, ফল পাবো না। কিন্তু অত্যন্ত বলবান যোগ, পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে বলা যেতে পারে মোস্ট এফেক্টিভ হচ্ছে রুচক যোগ। তো পার্থ বলেছে ভালোই। আমাদের আরেকটু এক্সপেকটেশন ছিল, এবং দুটো যে এক্সাম্পল বার করেছে, একটা হচ্ছে নরেন্দ্র মোদীজি আর একটা হচ্ছে অক্ষয় কুমার। তো এই দুটো এক্সাম্পলই কিন্তু একদম মানে রোচক যোগের জলজ্যান্ত উদাহরণ, এবং এরা কখনো এরা হারে না, কখনোই যেন এরা হারছে না, হেরেও হারছে না, লড়েই যাচ্ছে লড়েই যাচ্ছে লড়েই যাচ্ছে, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবার টেন্ডেন্সি আমরা রোচক যোগে পাই। যাই হোক, পার্থর স্পিচ খুব ভালো হয়েছে। আহ আমরা এবার ইয়েতে চলে আসবো, সার্টিফিকেশনের দিকে। সবাই জোরে হাততালি পার্থর জন্য। কংগ্রাচুলেশনস পার্থ স্যার। কনগ্রেচুলেশন। আমারও মনে হয় রোচক কংগ্রাচুলেশন যোগের একটা পার্থ। কিছু। কনগ্রাচুলেশনস। এই যে পার্থর ধন্যবাদ সার্টিফিকেট সকলকে। হলো জ্যোতিষ মার্তণ্ড, ওখান থেকে বলতে হবে জ্যোতিষ মার্তণ্ড শ্রী পার্থ ঘোষ। এটা কিন্তু মানে স্ট্রং অ্যাওয়ার্ড। সেই লাগছে কিন্তু শুনতে বেশ। স্ট্রং, এটা বলবান অ্যাওয়ার্ড। হ্যাঁ, মানে অনেক অ্যাওয়ার্ড হয় না, তার মধ্যে এটা জ্যোতিষ মার্তণ্ড, এটা সেই অ্যাওয়ার্ড। যাই হোক, আমাদের পরের বক্তা অনুপম মুখার্জি। অনুপমের কিন্তু আমরা টপিক পাইনি। অনুপম আছো? হ্যাঁ, নমস্কার স্যার। গুড ইভিনিং। বলছি হ্যাঁ, স্যার, টপিক। আমার একটু, হ্যাঁ স্যার বলছি, আমি একটু কারণবশতর জন্য পড়াশোনা করতে পারিনি, তো হঠাৎ করে গ্রুপে দেখলাম আপনি মেসেজটা করেছেন, তো কালকে সবাই বলছে, আমি অতটা মানে একটু কাজের জন্য খেয়াল করিনি। তো যাই হোক, এটা আমার গাফিলতি। তো সেই জন্য আমি কালকে হঠাৎ করে মেসেজটা করলাম। তো স্যার
রাশির ওপর মাঙ্গলিকের প্রভাবটা আমি বলছি, যদি আপনি তবে টপিক হচ্ছে বলেন। বিভিন্ন রাশির উপর মাঙ্গলিকের প্রভাব বা বিভিন্ন রাশি কিভাবে কতটা মাঙ্গলিক হয়। এই টপিকের আগে আমরা কিছুটা শুনেছি, না আমরা শুনিনি। এই টপিকে বলার কথা ছিল শেখর বাবুর, কিন্তু শেখর বাবু এখনো প্রেজেন্ট নয়। হ্যাঁ স্যার, আমি স্যার ও তো শেখর বাবু চলে বলে এসছে, নেওয়ার পরে আমি স্যার বলবো। ঠিক আছে। তাহলে শেখরের স্পিচটাকে আমরা লাস্টে রাখবো, তার আগে রাজ আছে। তাহলে আমরা চলে আসবো অনুপমের স্পিচে। অনুপম বলো। নমস্কার স্যার, আমি আমার স্যারকে প্রণাম জানিয়ে এবং আমার সকল দাদা দিদিদের প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বৃশ্চিক রাশি, লগ্নে মঙ্গল থাকলে মাথা গরম, রাগ, তেজ, জেদ এইগুলো দেখা যায়, এবং তার হচ্ছে হুট করে কোন রকম শারীরিক প্রবলেমও দেখা যায়, এবং ভুলভ্রান্তি ডিসিশন নেওয়া, হুট করে কোনো জায়গায় রেগে গিয়ে নিজের বদনাম কুড়িয়ে নেওয়া বা প্রতিবাদ করা, এটার জন্য তার ভুলভাবে ক্ষতি হয়ে যাওয়া, এটা দেখা যায়। তার অর্থভাগ্য ভালো হয়, ক্রীড়া জগতে নাম করতে পারে, অ্যাক্সিডেন্ট টেন্ডেন্সি দেখা যায়, আগুন থেকে ভয়ের একটা কারণ থেকেই যায়, বিবাহিত জীবনে প্রবলেম আছে কিন্তু এটা ঘাতক নয়। চতুর্থে মঙ্গল, জমি জায়গা নিয়ে প্রবলেম দেখা যায়, অশান্তি দেখা যায়, সুখ স্থানে বাধা প্রাপ্তি থাকে, রূঢ়তা ভাব দেখা যায়, বাড়িতে থাকার প্রবৃত্তি খুব একটা দেখা যায় না, মায়ের সাপোর্ট থাকে, এরা ভালো চাকরিও পায় কিন্তু এরা প্রচুর পরিশ্রমী হয়, এদের কিছু ক্ষেত্রে জায়গা নিয়ে অশান্তি, মামলা মকদ্দমার মধ্যেও জড়িয়ে পড়তে হয়, পৈতৃক সূত্রে এদের ফ্যামিলি রিলেটেড কোনো অশান্তি এবং সেই অশান্তিটা তীব্র পরিমাণেও দেখা যায়। সপ্তমে মঙ্গল জাতককে প্রতিনিয়ত প্রতিবেদন করে তোলে। মঙ্গল যদি কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে কিংবা মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে, জাতক কিন্তু রুষ্ট বা টাইপসের হয়। যদি সপ্তমে রোহিণী নক্ষত্রে অবস্থান করে, স্বামী স্ত্রীর মধ্যে একটা চিড়চিড়ে স্বভাব এবং মনোমালিন্য ভাব দেখা যেতে পারে, সেটা থেকে একটা তীব্র পরিমাণে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। অষ্টমে মঙ্গল কামনা বাসনার জন্য প্রবলেম দেখা যেতে পারে। মঙ্গল যদি আদ্রা নক্ষত্রে থাকে, প্রবল পরিমাণে প্রবলেম বাড়তে দেখা যায়। এই ক্ষেত্রে জাতক বা জাতিকার ভুল বললাম, এই ক্ষেত্রে জাতিকার বড় ধরনের গাইনো প্রবলেম দেখা যায়। কোনো কোনো সময় জাতক নতুন রিলেশনে জড়িয়ে যেতে চেষ্টা করে, এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি ভাব দেখা যায়, সেটা কিন্তু তীব্র পরিমাণেই দেখা যায়। দ্বাদশে মঙ্গল শারীরিক দুর্বলতা দেখা যায়। লগ্নপতি দ্বাদশে অবস্থান করবে, তাতে শারীরিক প্রবলেম দেখা যায় ভালো মতন। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে এবং পারিবারিক অশান্তিও দেখা যেতে পারে। ঘরের বাইরে থাকতে ভালো লাগে এদের, এবং এরা ঘরের বাইরে থেকে শান্তিময় একটা জীবন লিড করতে পারে। চিত্রা কিংবা বিশাখা নক্ষত্রে অবস্থান করে, এটা কিন্তু অত্যন্ত মারাত্মক হয় না। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং চিত্রা মঙ্গলের নক্ষত্র, এর নিজের নক্ষত্র, সেই ক্ষেত্রে শুক্রের পাওয়ার বাড়তে দেখতে পাওয়া যায়, সমস্যা কম। কিন্তু রাহুর নক্ষত্র সাথী নক্ষত্রে অবস্থান করে, রাহু যদি দুস্থানগত হয় তাহলে বহু গুণে প্রবলেম বাড়তে দেখতে পাওয়া যায়। জীবনে বেশ ঝাড়াফালা হতে দেখতে পাওয়া যায়, শরীর খারাপ, রক্তপাত, জীবনে হঠাৎ বিপদ, বক্ষ পীড়া এইগুলো দেখা যায়। আমি আমার বক্তব্য শেষ করলাম। কিছুটা সংক্ষিপ্ত, কিন্তু আহ ভালো। আস্তে আস্তে আমাদের কনফিডেন্স আর একটু বাড়বে। যদিও এই টপিকটা হচ্ছে গিয়ে 3 দিনের টপিক, মানে এটা নিয়ে বলতে শুরু করলে 3 দিন লাগবে। তো 10 মিনিটে এটা সম্পর্কে কিছু বলা জাস্ট নেক্সট টু ইম্পসিবল।
তাও অনুপম চেষ্টা করেছে এবং ভালো, ভালোই হয়েছে। অল্প প্রিপারেশনে বেশ ভালো হয়েছে। তাহলে আমরা এবার চলে আসবো সার্টিফিকেশনে। সবাই হাততালি। স্যার খুব ভয়ে ভয়ে বলেছি এবং দিদিরা দাদারা খুব সুন্দর বলেছে, তো খুব ভয়ে ভয়েই বলেছি। ওরা তো সুন্দর বলবেই। তাহলে এখন থেকে জ্যোতিষ কনগ্রাচুলেশন অনুপম। এই অনুপম মুখার্জি। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ আচ্ছা দিদি। আচ্ছা স্যার, ইনাদের কতদিন হলো ক্লাস করা? এটা ওনারাই বলতে পারবেন। ওটাই জিজ্ঞেস করছি, মানে ওনাদের কতদিন ক্লাস করা হলো, কেউ যদি বলে। দিন ক্লাস করা হলো আপনাদের? স্যার আমরা যদি বলি, আমরা মোটামুটি একদমই নতুন বললেই চলে। আমি 8 মান্থ। বলছি বলছি আমি কি একটু বলতে পারি মাঙ্গলিক দোষের উপরে? আমার তাহলে যদিও শরীরটা এই ভালো নেই। পার্টটা হচ্ছে গিয়ে দুজন আছে লিস্টেড, এই দুজনের হয়ে যাওয়ার পরে তারপরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার আসলে একটু বলতে ইচ্ছা হলো সবাইকে বলতে আচ্ছা, দেখে। ঠিক আছে। ঠিক তো আছে। আমাদের এর নেক্সট বক্তা তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী। আহ রাজ আছো? হ্যাঁ স্যার আছে। এই তো, রাজ চলে এসছে। রাজের বক্তব্যের বিষয়ও বেশ সহজ নয়। এটা হচ্ছে গুড এফেক্টস অফ স্যাটার্ন। কঠিন, মানে শরীর আমরা সবাই জানি দৃষ্টি, নেয়া, দশা, শনিযুক্ত হওয়া, সাড়ে সাতি, কন্টক শনি, এই সমস্ত আর কি চলে। তো এর মধ্যে ভালো খুঁজে বার করা, মানে সেই গোবরের মধ্য থেকে পদ্মফুল খুঁজে বার করবার মতো, মানে সবকিছুই যার খারাপ তাকেও ভালো বলতে হয়, এরকম একটা চ্যালেঞ্জ আমাদের সামনা করতে আসছে রাজ। তো আচ্ছা, নমস্কার। সকলকে শুভ সন্ধ্যা প্রথমেই। আর স্যারকে আমার সশ্রদ্ধ প্রণাম। আহ, প্রথমে যে বিষয়টা নিয়ে আমি একেবারেই খোলামেলা বলতে চাই, শনি মানেই স্ট্রাগল, শনি মানেই একটা ভয়ানক বিষয়। স্যার যেটা শুরু করলো সাড়ে সাথী এটা সেটা, কিন্তু খুব উল্লেখ্যভাবে একটা কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে যত বড় বিত্তবান হোক বা যাই হোক, তাদের শনি আরবপতি যাকে বলা হয়, তাদের শনি অত্যন্ত বলবান, শুভ, বা তারা গুড এফেক্ট তাদের উপর যেন থাকে। না হলে সে কখনো চিরকালীন যে স্থিতিশীল, আর্থিকভাবে বলবান স্থিতিশীল হওয়া ব্যাপারটা কখনোই সম্ভবপর নয়। তাই শনি শুধু খারাপ নয়, শনি ভালো প্রভাবও অনেক আছে। আর আজকে যেহেতু আমাদের টপিকটা হচ্ছে, বিষয়টা হচ্ছে শনির শুভ প্রভাব, তাই আমি কোনো রকম খারাপ প্রভাবের দিকে যাব না। তাহলে শনি গ্রহ নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমে আমাদের জানতে হবে যে শনির স্বক্ষেত্রটা কোথায়। স্বক্ষেত্রটা হচ্ছে মকর, কুম্ভ। এবং এক্ষেত্রে স্বক্ষেত্রের মধ্যে আমাদের মূল ত্রিকোণটা কোথায়? মূল ত্রিকোণটা হচ্ছে আমাদের কুম্ভতে, এবং তুঙ্গ ক্ষেত্র হচ্ছে তুলাতে। কত ডিগ্রির মধ্যে? 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে। তো এইটা হচ্ছে আমাদের শনির তুঙ্গ ক্ষেত্র, স্বক্ষেত্র এবং মূল ত্রিকোণ। তো এখানে যদি শনির অবস্থান হয়, প্রত্যেকটা, আমরা যদি এবার প্রত্যেকটা ভাব অনুযায়ী যদি বিচারের দিকে চলে যাই, তো সেক্ষেত্রে ভাব অনুযায়ী বিচারের দিকে যাওয়ার আগে একটা ছোট্ট কথা দিয়ে শুরু করি। যেহেতু প্রথমেই বলেছি যে শনির আমরা শুধুমাত্র শুভ প্রভাব নিয়েই আলোচনা করব, তাই কোনো নেতিবাচক দিকে যাব না। শনির 3টে দৃষ্টি আছে, একটা তৃতীয়, একটা সপ্তম এবং আর একটা দশম। শনি যদি শুক্র বা বৃহস্পতির দ্বারা অনুগ্রহীত হয়, তাহলে জাতক মহাধনবান হতে পারেন। রবির দ্বারা অনুগৃহীত হলে দায়িত্বপূর্ণ কাজ থেকে বেশ উপার্জন। আর চন্দ্রের দ্বারা অনুগৃহীত হলে পরিশ্রম এবং মিতব্যয়িতার মাধ্যমে সে অর্থ সঞ্চয় করবে। এটা আমরা একেবারে আহ ভাব বিচার, মানে ভাব সাপেক্ষে শনির অবস্থানের শুভ প্রভাব বিচারের আগে একটা সাধারণ একটা কথা দিয়ে শুরু করছি। এবার যদি লগ্নে শনি অবস্থান করে, লগ্নে যদি শনি অবস্থান করে,
সেক্ষেত্রে শনি তুঙ্গে, মূল ত্রিকোণে অথবা স্বক্ষেত্র থেকে লগ্নস্থ হলে জাতক ধীর, স্থির, সংযমী, উন্নতিশীল, অধ্যবসায়ী এবং ধনবান হয়। এর সাথে জাতকের মধ্যে যে বিষয়টা লক্ষ্য করা যায়, সে কিন্তু তন্ত্রের দিকে এবং জ্যোতিষবিদ্যায় ভীষণভাবে আগ্রহী হয়। কিন্তু এই ব্যক্তির উন্নতিটা একটু ধীর গতিতে হচ্ছে। রবির দ্বারা যদি এই শনি অনুগৃহীত হয় তাহলে উচ্চপদ ও সম্মান দেয়, এবং বৃহস্পতি বা শুক্রের দ্বারা অনুগৃহীত হলে অর্থ সম্পদে এটা একটা শুভ ফল প্রদান করে থাকে। এবার চলে আসি, এই শনি যদি লগ্নস্থ হয়ে লগ্নে অবস্থান করে, সেক্ষেত্রে লগ্নের যে পাওয়ার, সেই পাওয়ার কিন্তু, যে বল, সেই বলটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবার চলে আসবো দ্বিতীয় ভাব বা ধনভাবে। তো ধনভাবে যদি আহ শনি অবস্থান করে, সেক্ষেত্রে আহ কুম্ভতে যদি অবস্থান করে, মকর বা কুম্ভতে, তাহলে জাতকের কাঠ এবং লৌহাদির যে ব্যবসা আছে, সেই ব্যবসা দ্বারা অর্থ উপার্জন হয়। এবং এই জাতক কোনো টেকনিক্যাল বিদ্যায় ভীষণভাবে পারদর্শী হতে পারে। শনি যদি দ্বিতীয় ভাবস্থ হয়ে শুভ গৃহ অর্থাৎ মিথুন, বৃষ, কন্যা বা তুলাতে অবস্থান করে, তাহলে প্রথম দিকে অশুভ হলেও পরের দিকে শুভ হয়। জাতক বিত্তবান ও ভোগী হবে। অনেকের মতে দ্বিতীয় স্থানস্থ শনি জাতককে প্রবাসী করে, তবে এটা মতান্তর রয়েছে। সাধারণত কষ্টে বা পরিশ্রমের দ্বারা অর্থলাভ সূচনা করে এবং মিতব্যয়িতার দ্বারা জাতক সঞ্চয় করতে পারেন। শ্রমসাধ্য কর্ম, চাকরি প্রভৃতি দ্বারা জাতকের অর্থাগম হওয়ায় এবং কৃষি ও কৃষিকর্মের দ্বারাও উপার্জনের একটা বেশ জায়গা আছে। এক্ষেত্রে যেহেতু একটা আলোচনার বিষয়, আমি একটা বিষয় আমি পড়ছিলাম, সেটা হচ্ছে আহ দ্বিতীয় ভাবপতি যদি দ্বিতীয় ভাবে অবস্থান করে, সেক্ষেত্রে সেই ভাবের ক্ষমতা কিছু পরিমাণ হ্রাস পায়। এবং যেহেতু এটা হ্রাস পায়, তাহলে তার ধনক্ষেত্রে গিয়ে আহ, কিছুটা একেবারে প্রাথমিক দিকে কিছুটা সমস্যা তৈরি করতে পারে। আমি এটা পড়েছি বলে এবং এটা আলোচনা বলে আমি বললাম ব্যাপারটা। একটা কথা ছিল, ভাবস্ত্র গ্রহ কি একটা ভাবম না, যাই হোক, মানে মোট কথা, ভাবস্ত্র গ্রহ ভাবে যদি থাকে, দ্বিতীয় ভাবে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ভাবের ফলটা কিছুটা হলেও হানি করে। এবার চলে আসি আমরা তৃতীয় ভাবে। জাতক তৃতীয় ভাবে যদি শুভ শনির অবস্থান থাকে, তো জাতক বিক্রমী, বহুজন প্রতিপালক, অর্থবান, রাজমান্য এবং সম্মানী হয়। যানবাহন এবং ভূমির অধিকারী হয়। জাতকের জ্যোতিষবিদ্যায় অনুরাগ হয়। তার ভাগ্যোদয়ে খুব একটা বিঘ্ন হয় না। এই শনি যদি বৃহস্পতির দ্বারা অনুগৃহীত হয়, জাতক ধীর, চিন্তাশীল, অধ্যবসায়ী এবং তার ব্যবহারিক যে জ্ঞান, সেই জ্ঞান ভীষণ রকম পরিণত হয়। চতুর্থ ভাবস্থ যদি শুভ শনির আমরা চোখ রাখি, তাহলে কি দেখব? এই জাতক সংসারের ব্যাপারে, যদি শুভ শনি হয়, তাহলে সংসারের ব্যাপারে সে যথেষ্ট সংযত হবে, মিতব্যয়ী হবে, দায়িত্ববান হবে। এবং একটা বিষয়, চতুর্থের শনিকে কিন্তু খুব একটা ভালো বলা হয় না সাংসারিক জীবনের ক্ষেত্রে। কারণ শনি যে ঘরে অবস্থান করে, সেই ঘরে কিন্তু যতই শুভভাবে অবস্থান করুক, যতটা যা পড়েছি তাতে দেখেছি শুভভাবে অবস্থান করলেও তার সূচনাটা বা তার ইনিশিয়াল স্টেজটা কিন্তু তার যথেষ্ট স্ট্রাগেলের মধ্যে দিয়েই একটু যায়। এবং চতুর্থ ভাব যেহেতু গৃহশান্তির জায়গা, এটা তো গৃহের ভাব, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শনি, শুভ শনির অবস্থান ভালো ফল দেয়, কিন্তু খুব ভালো বা অতিরিক্ত ভালো আহ সেটা আশা করাটা আমার মনে হয় না ঠিক। এবার চলে আসি পঞ্চম ভাবে। পঞ্চম ভাবে শনি, আমি প্রথমেই বলেছি নেগেটিভ দিকে যাব না। পঞ্চম ভাবস্থ শনি বা পঞ্চমের শনি সন্তানের একটুখানি সমস্যা সৃষ্টি করা, সন্তানের সাথে সম্পর্ক হোক অথবা সন্তান ডিলে হওয়া, ক্রিয়েটিভ জায়গাটাকে একটুখানি ডিলেমাতে ফেলে দেওয়া, বা তার এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিটাকে একটুখানি স্লোলি বা উপস্থাপনাটাকে, তার নিজস্ব প্রেজেন্টেশনটাকে ভীষণভাবে যে একটা চমৎকারী করে তোলা, সেই বিষয়ে কিছুটা ল্যাক থাকে। এবার চলে আসি একটু শুভ প্রভাবে।
এই শনি চন্দ্র বা শুক্রের দ্বারা যদি অনুগৃহীত হয় তাহলে একের অধিক সন্তান হতে পারে। পঞ্চমস্ত শনি থেকে গতানুগতিক কাজে বা যে কাজে হঠাৎ বিশেষ লোকসানের কোনো ভয় নেই, এরকম কোনো কাজে জাতকের অর্থপ্রাপ্তি হয় এবং এই অর্থপ্রাপ্তিটা তার স্থিতিশীল ভাবে হতে থাকে। পঞ্চমস্ত শনির একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পঞ্চমস্ত শনি দ্বারা জাতক নিজের বিষয় বুদ্ধির সাহায্যে বিশেষ উন্নতি লাভ করতে পারে। এবার চলে আসি ষষ্ঠ ভাব অর্থাৎ রিপু ভাবে যদি শনির অবস্থান থাকে। প্রথমত ষষ্ঠ ভাবস্থ শনি জাতককে অর্থ দেয় এবং জাতকের কামনা পূর্ণ হয়। জাতক সংযমী, আহ শরীর উপবাস এবং শরীর বিষয়ে খুবই যাকে বলে সংবেদনশীল হয় এবং সে স্বাস্থ্য ভালো রাখতে ভীষণ রকম একটা তৎপর জায়গা তৈরি করে তার মানসিকভাবে এবং কার্যগতভাবে। এবার চলে আসে সপ্তম ভাবে শনি। সপ্তম ভাবে শনি যতটুকু যা পড়াশোনা করেছি, শুভ শনি হলে ভালো, কিন্তু যতই ভালো হোক শনি মানেই কিন্তু স্ট্রাগল। সেখানে একটা লাইন বা একটা বই আমি পড়ছিলাম, সেখানে লিখছে যে সপ্তমে শনি যদি একটু 19-20 ভাবে অবস্থান করে যায় সেক্ষেত্রে স্ত্রী, স্ত্রী কি হবে, স্ত্রী ভালো হলো সবকিছু হলো, কিন্তু একটা না খিটখিটে ভাব, একটা খিটখিটে মেজাজ বা একটা চিড়চিড়েপনা তার মধ্যে সব সময় কিন্তু অবস্থান করবে। এবং সপ্তমে শনির ক্ষেত্রে যেটা বিষয়, তাদের যে ভালোবাসা বা প্রেমটা সেটা কিন্তু নৈসর্গিক প্রেম হবে। সেটা যে খুব একটা লোক দেখানো প্রেম বা খুব শো অফ, এই ব্যাপারটা কিন্তু সেক্ষেত্রে থাকবে না। অনেক সময় সপ্তমে শনি বিবাহের ক্ষেত্রে একটু বিলম্ব করায়, ডিলে করায়, অথবা সপ্তমে শনি কি করছে যে স্ত্রীর সাথে কিছু বিষয় ওই যে চিড়চিড়ে পোনার জন্য যে একটা কনফ্লিক্ট তৈরি করা সেটা করে। কিন্তু এই সপ্তমে শনি আবার কিন্তু স্ত্রীর মধ্যে গৃহিণীর ভাব প্রবলভাবে সৃষ্টি করে। জাতকের স্ত্রী শ্রমশীলা, গৃহকর্মে পটু, কর্তব্যপরায়ণ হবে এবং জাতকের দাম্পত্য জীবন মোটামুটি শান্তিপূর্ণই বলা যেতে পারে। শ্রমশীলতা এবং মিতব্যয়তার জন্য জাতক এক্ষেত্রে উন্নতি করবে যদি সপ্তমে শনি অবস্থান করে। এবার চলে আসছি অষ্টম ভাবে শনি। অষ্টম ভাব মানে আমাদের নিধন ভাব। তো সেই অষ্টম ভাবে শনি একদম প্রথম কথায় যেটা তার শুভ ফলটা হচ্ছে অষ্টমস্ত শনি আয়ু বৃদ্ধি করছে, দেশ দেশান্তরে ভ্রমণ করাচ্ছে এবং জাতক নিজের চেষ্টায় গৃহ প্রভৃতি নির্মাণ করে এবং জাতকের আধ্যাত্মিক যে চেতনা, সেই চেতনা ভীষণ প্রগাঢ় হয় এবং তার তন্ত্রের প্রতি একটা গভীর গভীর অনুরাগ সৃষ্টি হয় যদি অষ্টমে শনি অবস্থান করে। এবার যদি আমরা চলে আসি নবম বা ভাগ্যস্থানে শনি। নবমে যদি শনি থাকে, শনি ভাগ্যস্থানে অষ্টমপতির সাথে যুক্ত বা অষ্টমপতির দ্বারা যদি দৃষ্ট না হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই জাতক ধার্মিক, সত্যবাদী, ত্যাগী হবে। এর সাথে সে রক্ষণশীল হবে, ট্র্যাডিশনাল বিষয় সব সময় পছন্দ করবে, সেই ট্র্যাডিশন, ফ্যামিলি ঐতিহ্য, সেই ব্যাপারগুলোকে সে সব সময় তার জীবনের সাথে একেবারে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রেখে দেবে। এই শনি যদি রবি, চন্দ্র, বৃহস্পতি বা শুক্রের দ্বারা অনুগৃহীত হয়, তাহলে জাতক অর্থ নিজের চেষ্টায়, নিজের ভাগ্যের চেষ্টায়, নিজের চেষ্টায় শ্রমের দ্বারা অর্থ উপার্জন করে এবং প্রতিষ্ঠা লাভ করে। দশম ভাবস্থ শনি বা কর্মে যদি শনি থাকে, তাহলে জাতক প্রথমেই কর্মে শনি মানে তাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের মাধ্যমেই তার উন্নতি। জাতক এই পরিশ্রমের দ্বারাই অতি ধনবান, চতুর, অধ্যবসায়ী, আহ ভৃত্যনুরক্ত, রাজপ্রধানের প্রিয় পাত্র, নীতিবান, বিনীত, যশস্বী এবং সাহসী হয়। উন্নতি আসলে একটু বিলম্বে আসে, কিন্তু এক্ষেত্রে একটা কথা উল্লেখ্য, পরাশর মুনি বলছেন যে দশমস্থ শনি যদি মীন রাশিস্থ হয় তাহলে কিন্তু সেটি আবার সন্ন্যাস যোগ সৃষ্টি করে। এবার চলে আসবো একাদশ ভাবে শনি। একাদশ ভাবে যদি শনি অবস্থান করে, প্রথম কথাই শুভ শনি অল্প বয়সে মানী ও যশস্বী হয়, প্রভূত অর্থশালী, স্থির বুদ্ধি, স্থির চিত্ত,
সুশীল ও হাসি খুশিময়। কর্মক্ষেত্রে কিছু কিছু বাধা থাকে, কিন্তু চন্দ্র বা শুক্রের দ্বারা যদি এই শনি অনুগৃহীত হয়, তাহলে কিন্তু লোকপ্রিয়তা এই যথেষ্টভাবেই বৃদ্ধি পায়। এবার হচ্ছে দ্বাদশ ভাবস্থ বা দ্বাদশে শনি। দ্বাদশ ভাব মানে হচ্ছে বিদেশ, আবার দ্বাদশ ভাব মানেই কারাগার, দ্বাদশ ভাব মানেই আবার হচ্ছে ব্যয়, আবার দ্বাদশ ভাব মানেই হচ্ছে সেই আহ, ব্যয় ভাবটা। তো এক্ষেত্রে দ্বাদশে যদি শুভ শনি অবস্থান করে, প্রবাসে প্রবাসী হবে এবং তার হাতে প্রচুর পরিমাণে অর্থ খরচ হবে। পরিশ্রমের দ্বারা উন্নতিতে বাধাবিঘ্ন দূর করতে পারেন, কিন্তু উন্নতিতে বাধাবিঘ্ন আসবে, কিন্তু পরিশ্রমের দ্বারা সেটা দূর হবে। সঞ্চয়ী হবেন, তার ফলে তিনি সম্পত্তি করতে পারেন, সম্পত্তির দিকে তার ঝোঁকটা একটু বেশি থাকবে। চন্দ্র বৃহস্পতি বা যদি চন্দ্র বৃহস্পতি অনুগৃহীত হয় তাহলে মিতব্যয়ী হবে, এবং বরুণের দ্বারা অনুগৃহীত হলে ভূমি, কৃষি এবং কৃষিজাত দ্রব্যাদি থেকে জাতক লাভবান হবে। এইটুকুই স্যার, ধন্যবাদ। জানি না ভুলভাল বলেছি কিনা। না, খুব খুব সুন্দর হয়েছে, অল্পস্বল্পনা সাধারণ হয়েছে। আহ খুব ভালো হয়েছে এবং একদম গোছানো অসাধারণ প্রেজেন্টেশন। ভীষণ ভীষণ মানে খুব ভালো হয়েছে। আর সবারই খুব ভালো লেগেছে, সবাই একদম মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছে। মাইন্ড ব্লোয়িং। যখন শুনলাম স্যার, হ্যাঁ, ইনি যদি কোনো সানডে সাসপেন্স বা কোনো স্টোরি গল্প যদি স্পিচ দেয় খুব ভালো হবে, আমি সেটাই দেখলাম। আমার কাজ, ওটা আমার প্রফেশন। ও, এই জন্যই আমি ধরতে পেরেছি, আমি জানতাম না। তো আমি কথার বলা স্পিচ ধরে আমি ধরতে পেরেছি, এর জন্য বললাম আর কি। ভালো, খুব ভালো হয়েছে। না, আমি জানতাম না উনি যে এই কাজটা করে, কিন্তু বলার ধরন দেখে আমি তাই জন্য না বলতে বাধ্য হলাম। এবার সবাই থ্যাংক ইউ হাততালি। সার্টিফিকেশন হচ্ছে জ্যোতিষ মার্তণ্ড। স্যার। আমার নামের স্পেলিংটা ভুল আছে, ওখানে আর ডবল এ যে আর বি আর কনগ্রাচুলেশনস ডবল রাজ। মিনিট বানানটা ঠিক করে নি। আর আর ডবল এ ডবল যে বি আর ডবল টি ওয়াই। RAJBORTY। স্যার আমার দুটো প্রশ্ন ছিল স্যার আপনাকে, এখন কি করবো না পরে করবো? না না, পরে কি বিষয়ে মানে আচ্ছা, এইসব হ্যাঁ এই টপিক নিয়ে? আলোচনার বিষয়ে, এই টপিকের বিষয়ে। আচ্ছা আচ্ছা, আমরা স্যার পরে করি। আমারও নামের স্পেলিংটা ভুল আছে স্যার, এস আর ডবলই হবে, এস এইচ। আচ্ছা, ওগুলো সব ঠিকঠাক করে দেবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, আমাদের একটা সার্টিফিকেশন সম্ভবত মিস হয়ে গেছে, পার্থর সার্টিফিকেশনটা বোধহয় করা হয়নি। আমার মনে হয় তো সেইটাও আমরা ইতিমধ্যে করে ফেলি। উম, গেল, সার্টিফিকেট খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে পেয়েছি। তোর জন্য সবাইকে এটা কনগ্রাচুলেট করতে হবে চটপট করে। ভীষণ ভীষণ ভালো কনগ্রাচুলেশনস হয়েছে। রাজ। ভালো, খুব ভালো আর হয়েছে। রাজীব তো খুব খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমাদের আমাকে লিস্টেড। অনেক হেল্প করেছে রাখিদি, হ্যাঁ, আমাকে অনেক রাখি। হেল্প করেছে রাখিদি, আমাকে অনেক হেল্প করেছে, মানে সমস্ত এবার হচ্ছে কিছু আমাদের জোগাড় যন্ত্র করে অনেক কিছু হেল্প করেছে। থ্যাংক ইউ লিস্টেড রাখিদি। লাস্ট পার্টিসিপেন্ট শেখর, শেখর মুখার্জি। নমস্কার স্যার। প্রথমেই আমি স্যারকে এবং বড়জোর সবাইকে প্রণাম জানাচ্ছি। আমার পাড়ায় স্যার একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য স্যার আমি সেখানেই ছিলাম। কতটা ভালো করে বলতে পারবো স্যার আমি জানি না, তবে স্যার আমি চেষ্টা করছি বলার। তো শোনা যাচ্ছে? পরিষ্কার। তো প্রথমে স্যার আমার টপিক হচ্ছে বিভিন্ন রাশিতে মাঙ্গলিক যোগ নিয়ে। তো প্রথমেই আমি বলছি মেষ রাশি নিয়ে। মেষ রাশিতে লগ্নে যদি মঙ্গল থাকে, সেক্ষেত্রে সে খুব সরল প্রকৃতির হয়
কিন্তু মাথা গরম, উগ্রতা ইত্যাদির জন্য তার বিবাহিত জীবনে কিছুটা অশান্তি তাকে ফেস করতে হয়। এছাড়াও স্বামীর সাথে মনোমালিন্য এই জিনিসটাও প্রবলভাবে দেখা যায়। এবং এই মঙ্গল যদি রাহু বা কেতু দ্বারা পীড়িত হয়, সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং বা মূল্যমালিন্য সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। এরপর হচ্ছে চতুর্থে মঙ্গল। চতুর্থে অর্থাৎ কর্কটে মঙ্গল। কর্কটে আমরা জানি যে মঙ্গল নিচস্থ থাকে, সেক্ষেত্রে শারীরিক প্রবলেম, গৃহ সংক্রান্ত কিছু সমস্যা, মায়ের শারীরিক সমস্যা এবং গৃহের কারণে আইনি ঝামেলা ইত্যাদি হতে দেখতে পাওয়া যায়। এছাড়া হচ্ছে সপ্তমে মঙ্গল। সপ্তমে মঙ্গল রাগ, জেদ, সাংসারিক জীবনে বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে যে অ্যাটাচমেন্ট সেটি হতে সমস্যা হতে দেখতে পাওয়া যায়। এছাড়াও স্বামী স্ত্রীর যে শারীরিক সমস্যা সেটিও প্রবলভাবে আমরা দেখতে পাই। অষ্টমে মঙ্গল। এখানে অষ্টমে মঙ্গল বৃশ্চিকে, সেক্ষেত্রে আধ্যাত্মিক কাজের প্রতি কিছুটা, আধ্যাত্মিক কাজে কিছুটা জুড়ে থাকতে পারে। স্বামী স্ত্রীর শরীর নিয়ে কিছুটা চিন্তিত থাকতে পারে। এবং দ্বাদশে মঙ্গল মীন রাশিতে, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে যেহেতু জলরাশিতে মঙ্গল, সেহেতু কিছুটা সমস্যা এখানে সৃষ্টি করতে পারে, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, বিবাহিত জীবনে অস্থিরতা, বিদেশ যাত্রায় বিভিন্ন বাধার সমস্যা সম্মুখীন হতে পারে। বৃষ রাশি। বৃষ রাশিতে মঙ্গল লগ্নে যদি থাকে, সেক্ষেত্রে রাগ জেদ কিছুটা বৃদ্ধি করে। কিন্তু বৃষ রাশি যেহেতু শুক্রের রাশি, শুক্র যদি ভালো অবস্থায় থাকে, সেক্ষেত্রে স্বামী স্ত্রী প্রবল রোমান্টিক হওয়ার সম্ভাবনা সেটি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এছাড়াও রাগের কারণে অল্প বিস্তর মাথা গরম এবং সেখান থেকে কিছু ঝামেলা এটি দেখতে পাওয়া যায়। চতুর্থ মঙ্গল। চতুর্থ অর্থাৎ সিংহতে মঙ্গল, সেক্ষেত্রে সিংহ যেহেতু অগ্নিতত্ত্ব এবং মঙ্গলও অগ্নি রাশি, সেক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যা, মাথা গরম, গৃহ সংক্রান্ত কিছু সমস্যা, মায়ের শরীর খারাপ, এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে প্রবল অশান্তি, দূরত্ব এটি কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়া সপ্তমে মঙ্গল। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে, তবে যদি বৃহস্পতি ভালো জায়গায় বসে থাকে বা বৃহস্পতির দৃষ্টি বা বৃহস্পতির প্রভাব যদি মঙ্গলের ওপর থাকে, সেক্ষেত্রে এই সমস্যাগুলি অনেকাংশে কম দেখতে পাওয়া যায়। দ্বাদশে মঙ্গল। দ্বাদশে মঙ্গল যদি বলবান এবং শুভভাবে থাকে, সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যায়, তাদের বিদেশ যাত্রা হতে পারে। কিন্তু এই মঙ্গল যদি খারাপ অবস্থায় থাকে, সেক্ষেত্রে বিদেশ যাত্রায় বাধা, প্রচুর পরিমাণে খরচ এবং খরচের কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটি মনোমালিন্য সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। মিথুন রাশি। মিথুন রাশিতে মঙ্গল, এটি যেহেতু বুধের রাশি, সেই ক্ষেত্রে এটি লগ্নে, মিথুন রাশির লগ্নে মঙ্গল এটি খুব একটা ভালো নয়। প্রচুর পরিমাণে এটি পরিশ্রম করতে হয়, মাথা গরম, প্রচুর খাটনির ফলেও প্রপার সাকসেস সেটি না পাওয়া ইত্যাদি দেখতে পাওয়া যায়। চতুর্থে মঙ্গল অর্থাৎ কন্যা। সুখ শান্তি বাধা হয়ে দাঁড়ায়, জমির কারণে বিভিন্ন লোন হতে পারে, গৃহ সংক্রান্ত বিভিন্ন লোন হতে পারে, কোর্ট, বিভিন্ন আইনি সমস্যা ইত্যাদিতে জড়িয়ে থাকতে দেখা যায়। সপ্তমে উম, সপ্তমে মঙ্গল, এটি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি ভালো দেখতে পাওয়া যায়। কিন্তু যদি বৃহস্পতির অবস্থান ভালো থাকে, সেক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে। যদি বৃহস্পতি যদি রাহু বা বৃহস্পতি যদি কেতু অবস্থা সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কের যে ভালো ভাব সেটি কিন্তু দেখতে পাওয়া যাবে না, তাদের মধ্যে একটি দূরত্ব, একটি মনোমালিন্য, মাথা গরমের জন্য সংসারে অশান্তি, পারিবারিক অশান্তি সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। অষ্টমে অর্থাৎ মকরে মঙ্গল, এটি তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করে, কিন্তু যদি মঙ্গল শনির নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ইগো প্রবলেমের কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ঝামেলা, পারিবারিক সমস্যা, শারীরিক বিভিন্ন রকম প্রবলেম ইত্যাদি দেখা যায়। এছাড়াও দ্বাদশে মঙ্গল রাগ, তেজ, জেদ ইত্যাদি বৃদ্ধি করে, বিদেশ যাত্রায় বিভিন্ন সমস্যা, এছাড়াও বিদেশে গিয়ে সেটেল না হতে পারা ইত্যাদি দেখা যায়। কর্কটে মঙ্গল লগ্নে। কর্কট মঙ্গলের নিচস্থ ক্ষেত্র, সেক্ষেত্রে কর্কটে মঙ্গল থাকলে প্রবল শারীরিক সমস্যা, শারীরিক বাধা, উন্নতিতে বাধা,
স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ইত্যাদি দেখতে পাওয়া যায়। এরপর হচ্ছে তুলাতে, কর্কটের চতুর্থ তুলা, তুলাতে যদি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে শুক্র যদি ভালো অবস্থায় থাকে সেক্ষেত্রে তার গৃহ লাভ, জমি ইত্যাদি হতে পারে। কিন্তু শুক্র যদি খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রে জমি সংক্রান্ত কিছু সমস্যা, এছাড়াও চতুর্থ ভাব সংক্রান্ত সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ইত্যাদি বাড়তে থাকে। সপ্তমে অর্থাৎ মকরে মঙ্গল, মকরে মঙ্গল যদি ভালো অবস্থায় থাকে বা যদি পীড়িত না থাকে সেক্ষেত্রে মকরে মঙ্গল সপ্তমে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে, মনোমালিন্য হতে দেখতে পাওয়া যাবে। কুম্ভতে মঙ্গল, এটি খারাপ হিসেবেই ধরা হয়। কুম্ভতে মঙ্গল শারীরিক, স্বামী স্ত্রীর শারীরিক সমস্যা, এছাড়াও স্বামী স্ত্রীর শারীরিক এবং মানসিক সুখে বাধা হয়ে দাঁড়ায়। মিথুনে মঙ্গল, মিথুনে মঙ্গল এটি খুবই খারাপ যোগ হিসেবে ধরা হয়। রাগ, তেজ, জেদ, লজ্জা, সুখে বাধা ইত্যাদির কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রবল অশান্তি, এছাড়াও বিদেশে গিয়ে ঠিকঠাক কাজকর্ম না করার ফলে, বিদেশে সেটেলমেন্ট না হওয়ার ফলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সিংহতে মঙ্গল, সিংহ যদি লগ্নে মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে জাতকের রাগ, তেজ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে থাকে। অগ্নি সংক্রান্ত কোনো ফাঁড়া জাতকের থাকতে পারে, বিদ্যুৎ সংক্রান্ত কোনো ফাঁড়া জাতকের বা জাতিকার থাকতে পারে। বৃশ্চিকে মঙ্গল, বৃশ্চিকে মঙ্গল, বৃশ্চিক মঙ্গলের নিজের ঘর, ফলে বৃশ্চিকে মঙ্গল যে খুব খারাপ প্রভাব দেবে বলা যায় না। কিন্তু বৃশ্চিকে মঙ্গল যদি কোনোভাবে রাহু কেতু পীড়িত হয়ে থাকে সেক্ষেত্রে জমি গৃহ সংক্রান্ত সমস্যা, মায়ের স্বাস্থ্যহানি, আইনি সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে ইগো প্রবলেম প্রচুর পরিমাণে দেখা দিতে পারে। কুম্ভতে মঙ্গল, এটি প্রচুর পরিমাণে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা তৈরি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, এছাড়াও শরীর স্বাস্থ্য, স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া, অশান্তি ইত্যাদি থাকতে পারে। মিনে মঙ্গল, মিনে মঙ্গল যদি ভালো অবস্থায় থাকে সেক্ষেত্রে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে বা বৃহস্পতি যদি কোনোভাবে বৃহস্পতির দ্বারা প্রভাবিত হয় সেক্ষেত্রে মিনে মঙ্গল কিছুটা ভালো ফল দেবে। কিন্তু জল রাশিতে হওয়ার কারণে খুব যে ভালো ফল সেটি আমরা আশা করতে পারি না। কর্কটে মঙ্গল, কর্কটে মঙ্গল সিংহের ক্ষেত্রে দ্বাদশে মঙ্গল বা কর্কটে মঙ্গল এটি খুবই খারাপ, এটি ভালো ফল দেবে না। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ঝামেলা, ডিভোর্স, স্বামী স্ত্রীর বিচ্ছেদ, এই জিনিসগুলো আমরা কর্কটে মঙ্গল থেকে দেখতে পাই। কন্যাতে মঙ্গল, কন্যাতে মঙ্গল যদি বুধ ভালো অবস্থায় থাকে সেক্ষেত্রে কিছু আমরা মঙ্গলের ভালো প্রভাব দেখতে পাই। কিন্তু যেহেতু মঙ্গলের সাথে বুধের একটি সম্পর্ক খারাপ সেই জন্য খুব ভালো ফল আমরা এখান থেকে আশা করি না। কন্যায় মঙ্গল স্বামী স্ত্রীর মধ্যে মাথা গরম, ঝামেলা, ঝঞ্ঝাট ইত্যাদি তৈরি করতে পারে, স্বামী স্ত্রী স্বামী স্ত্রীকে আলাদা করে দিতে পারে। ধনুতে মঙ্গল, এক্ষেত্রে যদি বৃহস্পতি শুভভাবে থাকে সেক্ষেত্রে আমরা কিছুটা শুভ ফল আশা করতে পারি। এখানে জমি সংক্রান্ত কিছু জমি লাভ বা ভূমি লাভ বা ভূমি সংক্রান্ত কিছু সমস্যা যদি থেকে থাকে সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা, এই জিনিসগুলো দেখা যায়। মিনে মঙ্গল, মিনে মঙ্গল সপ্তমে, এটি বিবাহিত জীবনে খুব সমস্যার সৃষ্টি করে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ঝামেলা, স্বাস্থ্যহানি ইত্যাদি সৃষ্টি করে। মেষে মঙ্গল, মেষ যেহেতু মঙ্গলের ঘর সেক্ষেত্রে মঙ্গল মেষের ঘরে শুভ ফল দেবে। কিন্তু যদি কেতুর নক্ষত্রে থাকে সেক্ষেত্রে একটু ইগো, মাথা গরমের টেন্ডেন্সি এটি বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এছাড়াও দ্বাদশে অর্থাৎ সিংহে মঙ্গল, এটি প্রচন্ড পরিমাণে রাগ, জেদ, ইগো ইত্যাদি প্রচন্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। ইগোর প্রবলেমের কারণে যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন হওয়া, এছাড়াও শয্যা সুখে বাধা ইত্যাদি দেখতে পাওয়া যায়। তুলাতে মঙ্গল, যদি শুক্র ভালো অবস্থায় থাকে এক্ষেত্রে তুলাতে মঙ্গল খুব একটা খারাপ প্রভাব দেয় না। মাঝে মাঝে রাগ, জেদ, ঝামেলা ইত্যাদি লেগে থাকে কিন্তু খুব যে খারাপ প্রভাব সেটা আমরা পাই না। মকরে মঙ্গল চতুর্থে, মকর যেহেতু
মঙ্গলের উচ্চস্থ ক্ষেত্র, সেহেতু মকরে কিছু সমস্যা থাকলেও আলটিমেটলি খুব খারাপ সমস্যা থাকে না। তবে নক্ষত্র এখানে ইম্পর্টেন্ট, যদি শনির নক্ষত্রে থেকে থাকে সেক্ষেত্রে প্রবল পরিমাণে তার গৃহ সংক্রান্ত কোনো সমস্যা থাকতে পারে। এছাড়াও সপ্তমে অর্থাৎ মেষে মঙ্গল, মেষ যেহেতু সব মঙ্গলের ঘর, সেক্ষেত্রে বিবাহিত জীবনে যে আমরা প্রবল অশান্তি সেটা দেখতে না পেলেও, যেহেতু অগ্নি তত্ত্বে মঙ্গল অবস্থিত সেক্ষেত্রেও কিন্তু কিছুটা ইগো প্রবলেম, কিছুটা ঝামেলা, কিছুটা অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে এটি দেখতে পাওয়া যায়। এছাড়াও ব্যবসা সংক্রান্ত কিছু সমস্যা এই যে জায়গাটায় দেখতে পাওয়া যায়। বৃষতে মঙ্গল, শুক্র যদি ভালো অবস্থায় থেকে থাকে বা শুক্র যদি দৃষ্টি পায়, মঙ্গল যদি শুক্রের দৃষ্টি পায় সেক্ষেত্রে অষ্টমে মঙ্গল আম, ভালো ফলই এখানে দিতে পারে। কিছু আহ, স্বামী স্ত্রীর মধ্যে কিছু স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা হলেও সেগুলো পরবর্তীকালে মিটে যাওয়ার একটি সম্ভাবনা সেটি কিন্তু দেখা যায়। এছাড়াও কন্যাতে মঙ্গল, কন্যাতে মঙ্গল এটি একটি খারাপ যোগ হিসেবেই দেখা হয়। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ঝামেলা, বিভিন্ন রকম ইগো প্রবলেম, তার জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা এবং আলাদা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। বৃশ্চিকে, এরপর হচ্ছে বৃশ্চিক, বৃশ্চিকে মঙ্গল, বৃশ্চিক যেহেতু মঙ্গলের নিজের ঘর সেক্ষেত্রে বৃশ্চিকে মঙ্গল থাকলে কিছুটা রাগ, জেদ, তেজ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে, কিন্তু বৃশ্চিকে যে মঙ্গল খুব খারাপ ফল দেবে সেটা আমরা বলবো না। কুম্ভে মঙ্গল, যেহেতু শনির ঘরে মঙ্গল সেহেতু মঙ্গল এই চতুর্থে গেলে গৃহ সংক্রান্ত ঝামেলা, ভূমি সংক্রান্ত ঝামেলা, এছাড়াও মায়ের সাথে সম্পর্ক হানি, এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। বৃষতে মঙ্গল, বৃষতে মঙ্গল যদি শুক্র ভালো অবস্থায় থাকে সেক্ষেত্রে সপ্তমে মঙ্গল থাকলেও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বা ঝামেলা সেটি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং সেটা থাকবে, রোমান্টিক জিনিস, রোমান্টিক ভাব সেটি দেখতে পাওয়া যাবে। এছাড়াও অষ্টমে অর্থাৎ মিথুনে মঙ্গল, মিথুনে মঙ্গল খুবই সমস্যা সৃষ্টি করে, শরীর স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার সৃষ্টি করে। এছাড়াও দ্বাদশে অর্থাৎ তুলাতে মঙ্গল, তুলাতে মঙ্গল যদি শুক্র ভালো অবস্থায় থাকে সেক্ষেত্রে তুলাতে মঙ্গল বিদেশ যাওয়ার ক্ষেত্রে শুভ যোগ সৃষ্টি করে। এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং সেটি ভালো দেখতে পাওয়া যায়। ধনুতে মঙ্গল, ধনু যেহেতু বৃহস্পতির ক্ষেত্র, এখানে বৃহস্পতির প্রভাব কিছুটা লক্ষ্য করা যায় এবং বৃহস্পতি যদি শুভ অবস্থা থেকে সেক্ষেত্রে ধনুতে মঙ্গল কিন্তু খুব খারাপ ফল দেবে না। যদি এখানে কেতু বা রাহু দ্বারা যদি প্রভাবিত না হয় সেক্ষেত্রে খুব খারাপ ফল আমরা ধনু থেকে পাবো না। এছাড়াও মিনে মঙ্গল, মিনও যেহেতু বৃহস্পতির ঘর কিন্তু মিনে কিছুটা সমস্যা মঙ্গল দিতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ঝামেলা অশান্তি, এছাড়াও বাস্তু সংক্রান্ত কিছু সমস্যা, গৃহ সংক্রান্ত কিছু সমস্যা, জেদ ইত্যাদিগুলি দেখতে পাওয়া যায়। সপ্তমে অর্থাৎ মিথুনে মঙ্গল, বিবাহিত জীবনে প্রবল অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, একে অপরকে সহ্য করতে না পারা। কর্কটে মঙ্গল অর্থাৎ অষ্টমে, অষ্টমে মঙ্গল স্বামী স্ত্রীর মধ্যে স্বাস্থ্যহানি, প্রবল পরিমাণে স্বাস্থ্যহানি, শয্যা সুখে বাধা ইত্যাদি দেখতে পাওয়া যায়। এছাড়া বৃশ্চিকে মঙ্গল দ্বাদশ ভাবে যদি মঙ্গল থাকে সেক্ষেত্রে তার উম, বিদেশ যাওয়ার একটি শুভ যোগ আমরা দেখতে পারি এবং বিদেশে গিয়ে একটা সেটেল করার যে ব্যাপার সেটিও কিন্তু দেখা যায়। মকরে মঙ্গল, মকরে মঙ্গল এটি একটি শুভ হিসাবেই ধরা হয়, কিন্তু অবশ্যই এখানে নক্ষত্রটা দেখতে হবে এবং যদি রাহু কেতু দ্বারা যদি পীড়িত না হয়ে থাকে সেক্ষেত্রে মকরে মঙ্গল খুব খারাপ ফল এখানে দেবে না। মেষে মঙ্গল অর্থাৎ চতুর্থে, মেষ যেহেতু মঙ্গলেরই জায়গা সেক্ষেত্রে চতুর্থ ভাব নিয়ে কিছু সম্পত্তি সম্পত্তি, বিভিন্ন গৃহ ইত্যাদি সংক্রান্ত ইত্যাদি লাভের আশা এখান থেকে হতে পারে। এছাড়াও মায়ের সাথে সম্পর্ক সেটি আরো ভালো হতে দেখতে পাওয়া যায়। কর্কট অর্থাৎ সপ্তমে যদি আহ সপ্তমে যদি মঙ্গল থাকে সেক্ষেত্রে কর্কট এখানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে প্রবল বাধা হয়ে দাঁড়ায় এবং স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সেটি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়, ডিভোর্সের যোগ তৈরি হয়। এবং সিংহে দ্বাদশ অর্থাৎ সিংহে যদি মঙ্গল থেকে থাকে
সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে প্রবল শারীরিক অসুস্থতা, একে অপরকে সহ্য করতে না পারা ইত্যাদির কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটি দূরত্ব সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। কুম্ভে মঙ্গল এটি বিশেষ শুভ যোগ নয় কোনো, কিন্তু যদি কোনোভাবে ভালো জায়গায় অবস্থান করে সেক্ষেত্রে কিছুটা পজিটিভ ফল এখান থেকে পাওয়া যেতে পারে। নাহলে কুম্ভে মঙ্গল রাগ, জেদ, তেজ ইত্যাদি বৃদ্ধি করে। বৃষতে মঙ্গল, শুক্র যদি ভালো অবস্থায় থাকে তাহলে বৃষতে মঙ্গল সম্পত্তি লাভের আশা সেখান থেকে আমরা দেখতে পাই। সিংহে মঙ্গল, সিংহে মঙ্গল সপ্তমে, অর্থাৎ বিবাহিত জীবনে প্রবল অশান্তি, রাগ, তেজ, জেদের কারণে প্রবল অশান্তি। এবং রবি যদি কোনোভাবে খারাপ ঘরে থাকে বা খারাপ ভাবে থাকে সেক্ষেত্রে ডিভোর্সের যোগ সেটি কিন্তু প্রবল পরিমাণে দেখতে পাওয়া যায়। এছাড়াও কন্যাতে মঙ্গল অষ্টমে, কন্যাতে মঙ্গল এটি খুব একটা শুভ হিসেবে ধরা হয় না। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তৈরি না হওয়া, স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ইত্যাদির কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝট ইত্যাদি লেগেই থাকে। এবং মকরে মঙ্গল, মকরে মঙ্গল ভালো অবস্থায় যদি থাকে সেক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে শুভ যোগ সূচিত করে। এছাড়া মিনে মঙ্গল, মিনে মঙ্গল যদি লগ্নে থাকে সেক্ষেত্রে রাগ, তেজ ইত্যাদি গুলি বৃদ্ধি পাওয়া, অহংকার, ইগো প্রবলেমের জন্য মানুষের সাথে সম্পর্ক হানি, বিবাহিত জীবনে বিভিন্ন বাধা ইত্যাদি দেখতে পাওয়া যায়। মিথুনে অর্থাৎ চতুর্থ মঙ্গল সম্পত্তি সংক্রান্ত প্রবল বাধা, আইনি ঝামেলা ঝঞ্ঝাট, পাড়া প্রতিবেশীদের সঙ্গে আইনি ঝামেলা সম্পত্তি নিয়ে ইত্যাদিগুলো দেখা যায়। এছাড়াও কন্যায় মঙ্গল, কন্যায় সপ্তমে মঙ্গল হলে বিবাহিত জীবনে প্রবল অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট ইত্যাদি ফেস করতে হয়। অষ্টমে অর্থাৎ তুলাতে মঙ্গল, তুলাতে মঙ্গল যদি শুক্র যদি ভালো অবস্থায় থাকে এবং মঙ্গল যদি ভালো নক্ষত্র পেয়ে থাকে তাহলে তুলাতে মঙ্গল খুব খারাপ যে ফল দেয় সেটি নয়, কিন্তু স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য সংক্রান্ত কিছু খারাপ ফল এখানে দিয়ে থাকে। এবং দ্বাদশে মঙ্গল অর্থাৎ কুম্ভে মঙ্গল থাকলে বিদেশ যাত্রায় বাধা, স্বামী স্ত্রীর শয্যা সুখে বাধা এবং প্রবল পরিমাণে অশান্তি, এবং তার ফলে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হওয়া সেটি দেখতে পাওয়া যায়। ধন্যবাদ, ঠিকঠাক হয়নি। বেশ দীর্ঘ বক্তব্য। মঙ্গল, যন্ত্রণা, বিবাহিত জীবন আর বিদেশ যাত্রা এই নিয়ে আমাদের মোটামুটি চললো। প্রচুর পড়াশোনা করেছে আমাদের শেখর। এবার আমরা চলে আসবো সার্টিফিকেশন পর্যায়ে। সবাই হাততালি একবার জোরে শেখরের জন্য। কনগ্রাচুলেশন শেখর। ধন্যবাদ স্যার। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তো আমি গ্রুপে দিয়ে দেবো সার্টিফিকেটটা। কনগ্রাচুলেশন শেখর। আর আমাদের থ্যাংক ইউ। দেবযানীদি লাস্ট মঙ্গল নিয়ে একটু বলবেন বলেছেন। যদি বলতে চান তাহলে একটুখানি বলে ফেলুন। হ্যাঁ, আমি একটু মানে আমার সবাইকে শুনে আমি প্রথম ভেবেছিলাম বলতে পারবো না, কারণ আমি কুম্ভ মেলায় গিয়েছিলাম এবং সেখান থেকে এসে জ্বরে পড়েছি। তো যার জন্য আমি ভিডিওটাও অন করছি না, আমি জাস্ট বলছি যতটুকুনি আমি বুঝেছি এবং আমার পড়েছি একটুখানি বলি। অ্যাকচুয়ালি টপিকটা ছিল মাঙ্গলিক যোগ, বিভিন্ন রাশিতে মাঙ্গলিক যোগ। আগে জানতে হবে মাঙ্গলিক ব্যাপারটা কি। যদি সেইটা ধরে নিই তাহলে বলতে হয় যে রাশিচক্রে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম ও দ্বাদশ স্থানে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক দোষ হয়। মাঙ্গলিক দোষ দুই প্রকারের হয়। একটা আহ, একটা সৌম্য মাঙ্গলিক, আরেকটা হচ্ছে উগ্র মাঙ্গলিক। যেটা সৌম্য মাঙ্গলিক দোষ সেটা বলা যেতে পারে যে মঙ্গল যদি আহ শনি ও রাহু কেতু ছাড়া অন্যান্য গ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে সেটা আর একটু কম দোষ হিসাবে আমরা ধরতে পারি, মানে সৌম্য মাঙ্গলিক দোষ। আর যেটা উগ্র সেটা হচ্ছে মঙ্গল যদি শনি ও রাহুর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তবে উগ্র মাঙ্গলিক দোষ হয়।
মাঙ্গলিকের প্রভাবে কি হতে পারে? মাঙ্গলিক দোষে বৈবাহিক জীবনে সমস্যা অনিবার্য, দেরিতে বিবাহ হয়, সাধারণত প্রথম ঘরে মাঙ্গলিক মঙ্গল জাতক বা জাতিকা উগ্র স্বভাবের করে তোলে, অর্থাৎ এরা ভীষণ রাগী হয় এবং এদের অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা খুবই কম হয়। চতুর্থ ঘরে মঙ্গলের জাতক জাতিকার গৃহে নিত্য অশান্তি লেগেই থাকে। এদের মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক মধুর হয় না। সপ্তম ঘরে মঙ্গলের জাতক জাতিকা স্বামী স্ত্রীর নিত্য নতুন কলহ লেগে থাকে। এদের মধ্যে কিছুতেই যেন একটা বন্ডিং ক্রিয়েট হতে চায় না। এদের বৈবাহিক জীবন কখনোই সুখের হয় না। অষ্টমে মঙ্গল জাতক জাতিকার বৈধব্য বিপত্নিক যোগ থাকে। দ্বাদশে মঙ্গল ভাঙা বিয়ে জোড়া লাগায়, দ্বিতীয় বিবাহ করায়। বিবাহ থেকে সেরকম কোনো লাভ হলেও হতে পারে অথবা নাও পারে। অনেক সময় কি হয়, শুভ বৃহস্পতি যদি মঙ্গলের সঙ্গে থাকে তবে তার মাঙ্গলিক দোষ অনেকটা খর্ব হয়ে যায়। এছাড়া যদি বিভিন্ন রাশির কথা ধরি তাহলে দেখা যায় মেষ আর বৃশ্চিকে যেহেতু সক্ষেত্রে মঙ্গল, সেহেতু তার কিন্তু মঙ্গলের প্রভাব যদি খারাপ থাকে আহ, আহ, তাহলে অগ্নি বা অস্ত্র থেকে বিপদ হতে পারে। ভালো থাকলে সম্মান পেতে পারে, সেনাপতি হতে পারে, ধনী হতে পারে, ভ্রমণকারী হতে পারে। যদি বৃষ বা তুলায় মঙ্গল থাকে তাহলে এরা আহ ভীরু স্বভাবের হয়, আহ অকৃতজ্ঞ, অসামাজিক ভাবও এদের মনের মধ্যে থাকতে পারে। যদি মিথুন বা কন্যাতে থাকে এরা আহ বন্ধুহীন হয়, বুদ্ধিহীনতার পরিচয় দেয় অনেক সময়। কিন্তু আবার যদি প্রভাব একটু ভালো থাকে তাহলে সঙ্গীতের ভক্ত হয় আর পুত্র লাভও করতে পারে। যদি কর্কট রাশিতে মঙ্গল থাকে, কর্কট রাশিতে মঙ্গল চন্দ্রের ঘরে চন্দ্রের সঙ্গে অতটা যায় না, সেক্ষেত্রে ঝগড়া, কলহ, অনর্থ অর্থ ব্যয় এইগুলো তো হয়। যদি কোনো কারণে সেটা ভালো হয় তাহলে ধনী, বুদ্ধিমান হতে পারে, জলযাত্রায় অর্থ লাভ করতে পারে। যদি সিংহতে মঙ্গল থাকে তাহলে মঙ্গল যদি খারাপ হয় তাহলে অর্থহীন, অসহিষ্ণু এবং পুত্র সংখ্যা অল্প হতে পারে। ধনু বা মীন রাশিতে চন্দ্র রাশিতে থাকলে এদের এদের যানবাহন থেকে বিপদ আসতে পারে অনেক সময়। মকর রাশিতে মঙ্গল থাকলে এদের সাধারণত ভালো হয়, রাজতুল্য সম্মান এরা পায়। কিন্তু এদের যদি খারাপ, এদের খুব একটা দেখা যায় না মকর রাশিতে। এরা সম্মান পায় এবং এদের এদের টেকনিক্যাল লাইনেও এরা খুব ভালো হতে পারে। আহ আচ্ছা, কুম্ভ রাশিতে মঙ্গল থাকলে দুঃখ ভোগ হয়, দারিদ্রতা বৃদ্ধি পেতে পারে, মিথ্যাবাদী হতে পারে বা মিথ্যাচারী হতে পারে। বুধ বুধ ও মেষ বৃশ্চিকে থাকলে নাস্তিক হতে পারে, মদ্যপ হতে পারে, দরিদ্র হতে পারে। বুধ বৃষ তুলাতে থাকলে দাতা শিক্ষক যেমন হতে পারে, সুকণ্ঠের অধিকারী হতে পারে, আবার দুর্বল দেহ হতে পারে যদি তার উপরে শনি দৃষ্টি থাকে। বুধ মিথুনে থাকলে ভোগী হতে পারে, কিন্তু তার সঙ্গে আবার বিজ্ঞানী, শিল্পী, আমুদেও হতে পারে। তো আর বুধ কর্কটে থাকলে, সরি, বুধ বলছি কেন, মঙ্গল কর্কটে থাকলে আত্মীয় দ্বারা ঘৃণিত হতে পারে, তরল পদার্থ থেকে অর্থ লাভও এরা করতে পারে। আচ্ছা, আহ বাস আর কিছু বলতে পারছি না, গন্ডগোল করেছি একটু আধটু। যেহেতু আমি রেডি ছিলাম না, আমি জাস্ট এখানে শুনে শুনে আমার মনে হলো আমি একটু বলতে চেষ্টা করতে পারি। ঠিক আছে, এইভাবেই তো আমরা এগোবো। একটু গন্ডগোল ছিল, হ্যাঁ, অনেকটাই রেডি ছিল, না আমি থাকার বুঝতে জন্য পারছি। একটু কনফিডেন্সের অভাবও ছিল। আর মঙ্গল হঠাৎ করে কি করে বুধ হয়ে গেল তাতে আমরা একটু হ্যাঁ, কনফিউজ আমি হয়ে গিয়েছি। আমি বলতে বলতে ভুলে
বুঝে চলে গেছি। যাই হোক, আমরা আহ হুম। চট করে সার্টিফিকেশন কমপ্লিট করি, আমাদের হ্যাঁ, সময়ও প্রায় শেষ। কি আমরা সার্টিফিকেশনটা করি। খুব ভালো হচ্ছে আজকে সবার বক্তব্য, আর সবাই জোরে হাততালি দেবযানীদির জন্য। একদম প্রিপেয়ার না থেকে উনি বলেছেন। হ্যাঁ, একেবারেই প্রিপেয়ার না। আমি সবাইকে বলতে শুনে, মানে আমি হয়তো সার্টিফিকেটটা যোগ্যই নই, কিন্তু সবাইকে বলতে শুনে আমার উৎসাহ লাগলো আর কি। ঠিক আছে, এরকম তো হয়, অসুবিধা নেই, আমাদের নিজেদের ঘরেরই ব্যাপার এগুলো সব। তো যাই হোক, আমাদের পুরো বিষয়টাই খুব ভালো হলো, এবং আমরা অনেক কিছু নতুন জিনিস জানলাম। আহ, বিভিন্ন টপিক বেশ কঠিন ছিল, এবং আপনারা খুব খুব মানে যথেষ্ট যোগ্যতার সঙ্গে দক্ষতার সঙ্গে করেছেন। কেউ কেউ একটু বই টই দেখেছে, মানে পড়তে পড়তে বই দেখেছে বা নোট দেখে বলেছে। আমি তাদেরকে বলবো আরেকটু করবার জন্য, আরেকটু উপলব্ধি অনুভব আরেকটু বাড়িয়ে তুলবার জন্য। সেই ক্ষেত্রে আমাদের গ্রোথ, আমাদের পারফরমেন্স খুব ভালো হচ্ছে। মানে এই বিষয়ে কোনো সংশয় নেই যে আমি আপনাদের প্রত্যেকের জন্য যথেষ্ট গর্বিত। তো পরবর্তীকালে এরকম প্রোগ্রাম আমরা আরো করব, এবং আশা করব সেই ব্যাপারগুলো খুব ভালো হবে। 223 ব্যাচে আমাদের অনেক মানুষজন রয়েছেন, যারা রয়েছেন তাদের মধ্যে অনেকে আবার বলেননি। পরবর্তী সময় আমরা চাইবো যে সবাই বলুন। দুটো জিনিস খেয়াল রাখতে হবে, আমরা খুব কম সময় ধরেও বলবো না, আর একটা হচ্ছে কি আমরা খুব বেশি সময় ধরেও বলবো না। এইখানে আমরা একটা নাম্বারিং করেছি, আমরা বলতে আমি একটা নাম্বারিং করেছি। তো সেই নাম্বারিংটা যদি আপনারা চান তাহলে আমি বলতে পারি, আর না হলে আমি গ্রুপে এটাকে পাঠিয়ে দেবো। আমার মনে হয় এখানে না বলাটাই বেটার। না না স্যার, বলুন বলুন, একটু শুনি। আহ আমি একটা 10-এর মধ্যে নাম্বারিং করেছি, আমি পরপর বলে যাচ্ছি। তো নাম্বার হচ্ছে গিয়ে শুনতে আগ্রহী, কারণ রাজের নাম্বারটা হচ্ছে হাইয়েস্ট। রাজ 10-এ 10ই দিয়েছে আজকে। আহ মৈত্রীদিও 10-এ 10ই পেতেন, কিন্তু ওই 26 আর 25-এ একটা গন্ডগোল হয়ে যাওয়ার জন্য 1 নাম্বার কম হয়েছে। জয়শ্রী 8। তারপরে আমাদের আহ রাখি ম্যাডাম, রাখি ম্যাডাম হচ্ছে 6। আহ শেখর 6, মহুয়া ম্যাডাম 6, আহ পার্থ 5, আর অনুপম সেও হচ্ছে 5। আর দেবযানী তো রেডি ছিলেন না, ইনকমপ্লিট, তাই ওটাকে আমি লিস্টের মধ্যে রাখি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ধারণা। তবে প্রত্যেকের বলা খুব ভালো হয়েছে, আর পরবর্তীকালে আরো বেটার হবে। এবং আমাদের এই গ্রুপ থেকে যে অনেক যোগ্য, সঠিক, ভালো জ্যোতিষ আগামীতে এগিয়ে আসছেন, এই বিষয়ে আমরা একদম নিশ্চিন্ত। তাহলে সবাইকে শুভরাত্রি আজকের মতো। শুভরাত্রি স্যার। খুব ভালো থাকুন। হ্যাঁ, শুভরাত্রি। স্যার স্যার, শুভরাত্রি একটা স্যার। জিনিস স্যার, হ্যালো পাঠিয়ে দেবো। হ্যালো শুভরাত্রি স্যার।